যদি এই অ্যাড্রেসটা লেখেন তাহলে আহ, দুটোরই একটিরও মানে আপনি ভুল জায়গায় গিয়ে ল্যান্ড করবেন। দ্যাটস ফর শিওর। 2018 আমরা কিছু চেঞ্জ নিয়ে এসেছি। তার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে আমরা ফিরে গেছি আবারও পুরোনো স্টাইলে। অর্থাৎ আপনারা বলেন যে ইমেইল ইমেইল ইমেইল, তো আমি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। রাসেল ভাই কেমন আছেন জিজ্ঞাসা করে আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না। এখানে একটু বলে রাখি, আপনাদের প্রত্যেকটা সময় আমার জন্য বেশি মূল্যবান। আপনি যে আপনার মূল্যবান সময় দিয়ে ভূত ফিল্মের সঙ্গে আছেন, এইটা আমার সবসময় মাথায়। আমি জানি আপনি ভালো আছেন। আমি সবুজ শেখ লিখছি চট্টগ্রাম থেকে। সময়ের অভাবে সরাসরি আসতে পারলাম না, ঘটনাটা পড়ে শোনালে খুশি হব। অনেক হয় না। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমার পেশার কারণে দেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়। তাই অ্যাপ দিয়ে শুনি। আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। কাজের সুবাদে আমাকে একটা বাড়ি থেকে রাজশাহীতে যেতে হয়। স্থানটার নাম বলতে চাচ্ছি না। রাজশাহীতে পৌঁছে আমাকে কোম্পানির কোয়ার্টারে একটা রুম দেয়া হয়। সকালে অফিসের গাড়ি পাঠালে আমি সাইট ভিজিটে বের হয়ে যাই। সারাদিন কাজ শেষে বাসায় এসে তখন আমি ক্লান্ত, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। সেদিন রাতে আমার স্বপ্নে কেউ একজন বলছে, দুইটা এইটাকে সাধারণ স্বপ্ন ভেবে উড়িয়ে দিই। সকালে আমি আমার কাজে বের হয়ে যাই। এইভাবে প্রায় 4 দিন একই আমলে আসলে আমি আম্মুর সাথে ব্যাপারটা শেয়ার করি। আম্মু আমাকে নামাজ ঠিক মতো পড়ার নির্দেশ দিলেন এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে আমাকে ঘুমাতে বললেন। আমি তাই করলাম, কিন্তু কিছুতেই যেন কিছু কাজ হচ্ছিল না। এরপরেও আমি একই স্বপ্ন দেখতে থাকি। আমার ঘুমাতে ভয় হয়। সাইটের কারো সাথে ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছিলাম না। পরে ভাবলাম, এত একটা আবিত, কিন্তু দিব কোথায়? পরের রাতে আমি খেয়াল করলাম, আমি যখন স্বপ্নটা দেখি তখন আমি আমার তাই সাইটে দেখে আসি, দেখেও আসলাম। ভাবলাম হুজুরের সাথে দেখা করি। ব্যাপার তখন আমার সাথে ঘটলো। আমি আসরের নামাজ শেষ করে হুজুরের সাথে দেখা করার জন্য বসে আছি। হুজুর আমার দিকে মুচকি হেসে বললেন, "আপনি কি বসবেন?" ভয় পেয়েছিলাম, আনন্দ হচ্ছিল এই ভেবে যে আমার স্বপ্নের অবসান হতে যাচ্ছে। হুজুরকে সব খুলে বললে হুজুর আমাকে জানায়, ওই ডাব মানে হলো মানুষের মাথা। আমি কথাটা হচ্ছে, জিনগুলো ওইখানে প্রায় 1500 বছর ধরে আছে। ওরা জায়গাটা ত্যাগ করার বিনিময়ে দুইটা প্রাণ যাচ্ছে। শুনে আমি আরো মর্মাহত হই। তিনি আমাকে বলেন যে এর সমাধান হলো দুটো প্রাণ। হুজুরের কথা শুনে আমার রাগ হচ্ছিল। হুজুরের কথা শুনে আমার মনে হলো উনি এর পেছনে দায়ী। এই কারণে আমি একটু সিক হয়ে যাই, যার কারণে আমি বাসায় চলে আসি। কিছুদিন পর আমি জানতে পারি যে আমাদের সেই সাইড
একটা কাছে আমি শুনছি না। I still ব্যাখ্যা দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সায়েন্সের সাথে আমাদের যে প্যারানর্মাল ব্যাপার স্যাপার সেটাকে মেলানো কখনো ঠিক না। ঘটনা আমার নাম হচ্ছে মোহাম্মদ ফারহান সানি। জি। আমার হোম টাউন খুলনাতে, আমি এসেছি ঢাকা বসুন্ধরা এই ব্লক থেকে। আচ্ছা, আপনার প্রথম যে জি অবশ্যই। ঘটনা শুনলাম একটা ফ্রেন্ডের কাছ থেকে, ওর নাম রাহুল। ওর মামার সঙ্গে ঘটনাটা ঘটে। সো ওর মামা ভিকটিম, শুনছে? তো ওর মামা হচ্ছে ভিকটিম। তো আমি ওখান থেকে ব্যাপারটা মানে ঘটনাটা কালেক্ট করি। তার আগে বলি যে আপনি এই ঘটনা নিয়ে অনেক কনফিউশন আছে এবং আপনি লাইভেও বলেছেন সেটা। আপনি বারবার করে ঘটনা শেয়ার করার পরেও বলছিলেন যে এটা কি কেউ বিশ্বাস করবে। এই মুহূর্তে আপনি একটা কথা বলছিলেন যে যখন ইমেলটা পড়ছেন তখন আপনি বলছেন যে যদি এইটা আপনার সঙ্গে ঘটতো, হ্যাঁ, এই সেম কথাটা কিন্তু, সেম টপিকটা কিন্তু আপনি মাত্র বললেন যে তখন আপনার কেমন হতো। সো আমার লিসনারদের কাছে এইটুকুই প্রশ্ন, যে একদম শেষ পর্যন্ত শোনার পরে যদি মনে হয় যেটা আপনার সঙ্গে ঘটতো, তখন আপনার কাছে বিশ্বাসযোগ্য হতো কি হতো না, বা আপনার সঙ্গে ফিল হয়, মানে আপনার সঙ্গে এটা হয়েছে, আপনি যা ভাববেন সেটাই ঠিক না, তাই না? লিসনার সেটাই, হ্যাঁ, মানে লিসনার যা ভাববেন শোনার পরে লিসনার যেটা ভাববে ওইটাই। কিন্তু এই যে কথা আছে না, জনতার কাছে প্রশ্ন, হ্যাঁ, সেটাই এরকম। আই রেসপেক্ট ইউর অনেস্টি। যাই হোক, আমি আমার ঘটনাতে যাচ্ছি। ঘটনা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া। আমরা একসাথে ইঞ্জিনিয়ারিং যখন পড়তাম, সো ওর কাছ থেকে নেওয়া। ওর মামার সঙ্গে এটা ঘটনাটা ঘটে। ওর মামা ব্যক্তি, ওর মামা হচ্ছে ঢাকাতে জব করতো। মামাতে যখন ঢাকাতে জব করতো, তো একটা সামার রিজনের জন্য ওকে আমাকে গ্রামের বাড়ি যেতে হয়। তো গ্রামের বাড়ি যখন যায়, তখন 5-7 দিন থাকার পরে ওনার একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট পড়ে যায়, ঠিক আছে? তো ওনাকে একটা বিয়েতে অ্যাটেন্ড করতে হয়। নর্মালি উনি বিয়েতে যায়, ওনার বোনের ননদের মেয়ে, কি ননদের একটা বিয়ে। তো যেদিন বিয়েটা আসলে ভাই, আমি আগে থেকে বলে রাখি, যেদিন বিয়েটা হয় তারপরের দিন ওনাকে ঢাকা ব্যাক করতে হবে, এনি কস্ট, যেভাবেই হোক। তো উনি যদি জব করে, তো ব্যাপারটা অনেক আর্জেন্ট, হ্যাঁ, এমার্জেন্সি। সো উনি যখন যায়, বিয়ের সমস্ত কাজ বাজ শেষ করে, ওনারা 12টা মেবি এরকম বাজে। আর ঘটনা হচ্ছে বরিশাল জেলার জালকাঠি জেলার কোন একটা প্রত্যন্ত একটা থানাতে। আসলে আমি ব্যাপারটা হাইড করতেছি, লোকেশনটা এক্সাক্ট বলতেছি না, ওর প্রাইভেসির জন্য। তো যখন বিয়ে বাড়ি থেকে সমস্ত কাজ বাজ শেষ করে রাত 12টার দিকে, ওনার একটা বাইক ছিল, ওনাকে ওনার বোন কোনোভাবে ছাড়তে যাচ্ছিল না, মানে ওনার গেস্টটা কোনোভাবে ছাড়তে যাচ্ছিল না, বিকজ ওনার আর্জেন্ট কাজ যেতেই হবে। আর আসলে এটা বলে রাখি আমি, ওনার বাড়ি থেকে ওনার বোনের শ্বশুর বাড়ি হচ্ছে মাঝপথে প্রায় 30 থেকে 35 কিলো ওয়ে, মানে ডিস্টেন্স এমন 35 ওয়ে। তো 35 কিলোমিটার ওয়ে যখন, তো মোটামুটি লং আসলে। আর ওনার একমাত্র যানবাহন একটা বাইক। সো রীতিমতো উনি রওনা হলো রাত 12টার দিকে। তো যাচ্ছি, কিছু দূর যাওয়ার পরে উনি নোটিস করলো যে ওরা আমার অনেক আগে থেকে পরিচিত, বাট উনি জানে যে ওখানে হরিবাবু অনেক কিছুই হয়, রাস্তাটা সম্পর্কে অনেকেই যারা স্থানীয় তারা জানে মোটামুটি। তো উনি যখন যায়, 12টা 12:30 এরকম ক্রস করে, মানে
মাঝপথে একটু স্মোক টিস্মোক, উনি তো চেন স্মোকার, সো কিছু একটা মানে চার দোকানে অথবা কিছুক্ষণ সময় স্পেন্ড করে। সো উনি যখন বাইক স্টার্ট করে আবার যখন যাচ্ছিল, তো মাঝপথে একটা কবরস্থানের সঙ্গে উনি জি আচ্ছা আচ্ছা জি আরো কাছে এসে কথা বলতে হবে। জি জি বলেন। সো মাঝপথে উনি কবরস্থানের সামনে একটা মহিলাকে আবিষ্কার করলো। মানে মহিলাটার আপনার চোখ থেকে হাত পা পর্যন্ত সম্পূর্ণটাই বোরকা পরে ঢাকা, এবং চোখটা পর্যন্ত রাসেল ভাই দেখা যাচ্ছে না, একদমই না। ঠিক আছে, তো হুম, ওনার হাতে ছিল একটা পোটলা। উনি এটা হেডলাইটের আলোতে দেখতে পেয়েছে, মানে মিনিমাম 20 হাত এরকম পিছন থেকে এরকম নোটিস করলো ব্যাপারটা। তো যখন উনি ওনার হাতে একটা পোটলা মতো কিছু দেখতে পেয়েছে, পোটলাটা সাদা কালো একটা কাপড়ে পেঁচানো ছিল। তো উনি যখন ওনাকে ক্রস করলো মহিলাটাকে, তার আগে মহিলাটা হাত ইশারা দিয়ে মানে ওনাকে থামতে বললো। উনি মহিলাটার মানে কিছুটা সামনে গিয়ে দাঁড়ালো। মহিলাটা ওনাকে তারপর উনি বাইকটা বাইকটা থেকে নেমে ওনার কাছে আসলো এবং জিজ্ঞেস করলো যে, তখন মহিলাটা বলতেছে যে আমি উলুপুর নামে একটা গ্রামের মেইন রোডের ওখানে উঠবো, আমাকে ওখান থেকে শহরে যাওয়ার রাস্তা, ওখান থেকে নর্মালি বাস পাওয়া যায় আসলে শহরে যাওয়ার জন্য। তো আমাকে কি ওখান থেকে একটু ছাড়া যাবে? তো আমি তো আসলে মহিলা মানুষ, অনেক অসহায় পড়েছি, তো আমাকে যদি হেল্প করতেন। তো উনি বলতেছে যে আপনি এত রাতে একটা মহিলা এখানে কেন, কি জন্য? হুম, তো উনি বলতেছে যে আমার হাতে যে পোলাটা দেখতে পাচ্ছেন, এটা একটা বাচ্চার লাশ, আর আমি লাশটা দাফন করতে এসেছি। এটা হচ্ছে আমার বোনের ছেলের লাশ। হুম, হুম। লাশটার বয়স মেবি রাসেল ভাই 9 দিন। আচ্ছা উনি এটা দুপুরে মারা গেছে, এই লাশটা কি বাচ্চাটা দুপুরে মারা গেছে। সো রীতিমতো লাশটা কবরের জন্য তো দাফন তো করতেই হবে। উনি সন্ধ্যার পরে বের হয়, আস্তে আস্তে ওনার অনেক রাত হয়ে যায়। মানে এশার আজানের পরে তো গেট, গ্রামের মসজিদ তো বুঝতেই পারতেছেন, কবরস্থান বন্ধ হয়ে যায়। এশার আজানের পরে রাত 9টার পরে বন্ধ হয়ে যায়। সো তাকে জিজ্ঞাসা করা হলো যে তাহলে আপনার সাথে কোনো লোকজন নেই, আপনি একা কেন? উনি বলতেছে যে বাসাতে কোনো পুরুষ লোক না থাকার কারণে আমি নিজেই নিয়ে আসলাম ওকে সঙ্গে করে, আর কোনো উপায় না পেয়ে। আর ওর মা অনেক অসুস্থ। যাই হোক, উনি বললো যে আমাকে মাফ করবেন। উনি আসলে তুই আসলে রাসূল আগে থেকে বলে রাখছে, উনি অনেক ক্যালকুলেশন করতেছিল, আর উনি অনেক বিচক্ষণ একজন ব্যক্তি। মানে উনি সবকিছু ভেবে চিন্তেই কাজ করে। হয়তো ওনার ভাবনাটা এমন ছিল যে হয়তো বা এখন তো অনেক চিন্তায় মিন্তা এমন অনেক কিছু হয়, হয়তো বা এটা কোনো সেরকম একটা সুযোগ। ঠিক আছে, সো সেইটা ভেবে হয়তো বা তাকে সেই চান্সটা দেয় নাই। সে বলছে যে আমাকে মাফ করেন, আমি এটা আসলে পারবো না, আমার অনেক কাজ আছে, খুব দ্রুত যেতে হবে, সো আমাকে ক্ষমা করে দেন। তো উনি এটা বলতেছে যে আপনি দেশটা ঠিক করলেন না, তোর অনেক বিপদ হবে, এইভাবে কথা বলছে, তোর অনেক বিপদ হতে পারে সামনে। হ্যাঁ, সো তুই বিপদে পড়বি বলে রাখলাম। তো রাসেল ভাই ও কথা না শুনে বাইক স্টার্ট করে চলে গেল। হুম, কিছু দূর যাওয়ার পরে মিনিট খানে এরকম 2-3 মিনিট পাস করার পরে আমি ভাবছি যে কাজটাকে আমি সত্যি অন্যায় করলাম। হুম, মানে এটা কি ওনার বিবেকে আসলে মানে ওনার কাছে বাধা দিচ্ছিল যে উনি তো সত্যি অসহায় হতে পারে, স্বাভাবিক, মানে স্বাভাবিক বাচ্চা যখন নিয়ে আসছে হতেই পারে। হতেই পারে। তো উনি অনেক মানে চিন্তা করে ভাবলো যে না, একবার যেয়ে দেখি সত্য না মিথ্যা অন্তত যাচাই তো করা যায় একবার। উনি বাইকটা আবার টার্ন করলো, ইউটার্ন করে ঘুরালো। হুম, যাচ্ছিল মহিলাটার কাছে হেল্প করার জন্য, এই মানুষতা তখন তার মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। মানুষতা চেঞ্জ হয়ে গেছে সঙ্গে হুম, সঙ্গে। মানে ওনার বিবেকে বাধা দিল যে এটা সত্য তো হতে পারে। জি তো যাচ্ছিল উনি, যাওয়ার পরে আসল ভাই মানে যেটা দেখলো উনি, মানে যাওয়ার পর মানে এটা অবাক করার একটা ব্যাপার। ঠিক আছে, মানে মিনিমাম 15 থেকে 20 হাত এরকম না, 8-10 হাত এরকম মেবি। ঠিক আছে, তো হেডলাইটের আলো তুমি দেখতে পেলো, আর তখন আকাশে একদম অমাবস্যার চাঁদ, মানে ফুলটাই দেখা যাচ্ছে, মানে সম্পূর্ণ চাঁদ দেখা যাচ্ছে। হুম, হুম, মানে দিনের মতো এক কথা, সেরকম মানে অনেক বড় একটা মানে চাঁদের মতো। সো দেখতে পাচ্ছে যে মহিলাটা তার গায়ে যে বোরকাটা ছিল ওটা খুলে ফেলছে, হুম, এমনি সাদা কাপড়ে একটা পরা কিছু একটা এরকম ওভার। ঠিক আছে, আর মহিলাটা হচ্ছে আপনার হাতে যে বাচ্চাটা ছিল, বাচ্চাটাকে তার মানে মাটিতে রেখে হুম, তার মানে ধারালো যে লোমের মতো যে নখগুলো, হুম, ওগুলা তার বুকের ভেতর সে টাচ করে কাজ চিন্তা করতে পারবেন না, সেই কলিজাগুলো বের করে খাচ্ছে এবং রক্তপিণ্ডগুলো মুখে তার মানে লেগে আছে। লেগে আছে এবং তা পড়তেছে। হুম, মানে রীতিমতো ওই দেখে ওখান থেকে মানে উনি ভয়ে মানে গাড়ি কাঁপতেছে রীতিমতো। ঠিক আছে, আসলে সো ওখান থেকে উনি সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরাইলো, রিটার্ন করলো। কিন্তু মহিলাটা আসলে তাকে হেডলাইটের আলোতে দেখতে পাইছে, হুম, কিন্তু ওনাকে আসলে ওই মুহূর্তে কিছু করতে পারে না, বা উনি হয়তো ওই টাইমে হয়তো পজেস না মেবি। হুম, সো উনি ওনাকে অনেক দূর পাস করে আসলো। মিনিট 10 এরকম বাইকটা সে চালানোর পরে রাসেল ভাই একটা সময় গিয়ে
এমন একটা জায়গায় গাড়িটা স্টপ হয়ে গেল যেখানে জনমানুষ শূন্য একটা এলাকা। হুম। রাস্তার দুপাশে কাশবন, মানে চলন বিল যেটাকে বলে, কিছু দূর চলন বিল, কিছু দূর কলে কাশবন। তারপর মানে গ্রামের যেহেতু বা বরিশাল অন্তত নদী দিয়ে, মানে নদীর কানে আপনি জানেন তো, তাদের মানে ম্যাক্সিমাম নদীর শাখা পোশাক অনেক বেশি। কিছু দূর নদী, আবার কিছু দূর খাল, এরকম। নদী নেই, খাল ছিল, সরি। সো এরকম উনি যাচ্ছিল তো এমন একটা এলাকার ভিতরে উনি এখন যেটা মানে অবস্থান করছে সেটা হচ্ছে জনমানুষূন্য একটা এলাকা। আর ফার্স্ট বল যেখানে মানে যে লোকেশনটা ওনার বাইকটা অফ হয়, তো যাওয়ার পরে উনি অনেকক্ষণ চেষ্টা করলো বাইকটা সামনে স্টার্ট করার জন্য। দেখলো যে রিজার্ভের তেল রাসেল ভাই ঠিক আছে, ঠিক আছে, মানে যাবতীয় যে যেগুলো চেক করা দরকার উনি চেক বাইকের করছে। যা যা করার করলেন, উনি করলো তারপরে কি হলো? প্রায় 20 মিনিট ধরে এগুলো চেক করলো। তো উনি একটা পর্যায়ে আশা ছেড়েই দিছে যে বাইক আর হয়তো স্টার্ট হবে না। হুম। তো উনি যেটা করলো, এখন একটা মানে ছোটখাটো রাত বানার অপেক্ষায় উনি যে হোক বাড়ি যেতে হবে, ওনাকে কাল সকালে ঢাকায় যেতেই হবে। উনি সেই উদ্দেশ্যে একটা জায়গায় বসে আর কি ওই বাইকটার পাশে বসে আছে সাইড করে। তো রাসেল ভাই কিছুক্ষণ পরে একটা ট্রাক আসলো। রাসেল ভাই বলে রাখা ভালো, ট্রাকটা যখন আসলো, ট্রাকটাতে কিন্তু পিছনে কোনো মানুষ দেখা যায় না তখন। উনি যখন ট্রাকটা যখন ওনাকে সাইড করে মানে একটা ফাঁকা ট্রাক ফাঁকা আর একটা কি। ট্রাক। হুম। বাট ট্রাক ড্রাইভারের সঙ্গে যে দুজন ছিল হেল্পার, এরা দুজন নর্মাল, ড্রাইভারও ঠিক আছে, কিন্তু তিনজনের পরনে ছিল জুব্বা টাইপ সাদা পোশাক হুম, হুম, এবং হুম। মাথায় টুপি সহ। বাট পিছনে কিন্তু রাসেল ভাই উনি তখন বলছে যে আমি তো তখন মানে হয়তো ভীত ছিলাম, বাট আমি ঠিক আছি, আমি দেখছি যে এরকম কোনো প্রবলেম নাই, যে পিছনে কোনো মানুষ ছিল না, এরকম কোনো কনফিউশনে সে ছিল না, যে অবশ্যই মানুষ ছিল না। তো যাই হোক, উনি তারপরে যেটা বললো, ট্রাকে উঠলো, হুম। মানে ট্রাক ড্রাইভারকে বললো যে আমি তো উলাপুরা নামে একটা মানে বড় মেইন রোডের উপর উঠবো, ওখান থেকে আমার বাসা 5 কিলোমিটার হবে, 3-4 কিলোমিটার মেবি। তো আমি ওখান থেকে হেঁটে যেতে পারবো। আপনারা যেহেতু মানে উনি বলছে যে আমি উলুপুরা থেকে সোজা যাবো, আর উনি যাবে বাম দিকে। সো আমাকে বাম দিকে মানে ওই মোড়ে নামাই দিলে আমি হবে, ঠিক আছে। সো উনি যায়। আসলে আমি একটু মানে জ্বর তো, এই জন্য কাশি আসতেছে বারবার। তো যাই হোক, ট্রাকে উনি উঠলো, ওনাকে ড্রাইভার লিড দিল, উনি রীতিমতো রওনা দিল। আসলে ভাই উনি যেহেতু অনেক সকাল থেকে বিয়ে বাড়িতে ছিল, অনেক ক্লান্ত থাকার কারণে হয়তো বা মানে ট্রাকের ভিতরে হয়তো ঘুমিয়ে পড়ছে কিছুটুকু, মানে কিছু মুহূর্তের জন্য, হতে পারে সেটা 5-10 মিনিট। তো ঘুমিয়ে পড়ার পরে সে নিজেকে যেটা আবিষ্কার করলো, দেখলো একটা কবরস্থানের সামনে ট্রাকটা দাঁড়ানো। আচ্ছা, হঠাৎ করে কবরস্থানের সামনে ট্রাকটা দাঁড়িয়ে গেছে, তারপরে কোন ভেঙে দেখলো যে কবরস্থানের সামনে ট্রাকটা দাঁড়ানো। তো উনি অবাক হয়ে গেল যে আমি তো যাবো উদারাত নামে, যে মানে মেইন রোডের কথা উনি বলতেছে সেখানে যাবে, তো এখানে কেন কবরস্থান? ঠিক আছে, উনি ড্রাইভারকে প্রশ্ন করলো। ড্রাইভার ওনাকে যেটা বললো আসল ভাই, মানে উনি অবাক হয়ে গেল রীতিমতো সেটা শুনে। এটা অবাক হওয়ারই কথা। ড্রাইভার ওনাকে বললো যে পিছনে একটা লাশ আছে, লাশটা দাফন দিতে হবে। সো জি। লাশটাকে দাফন দিতে হবে। আমরা লাশটাকে দাফন দেওয়ার জন্যই রীতিমতো মানে এই জন্যই বের হয়েছিলাম। সো আপনাকে তারপর লাশটা দাফন দেওয়ার পর আপনাকে আমরা লোকেশনে পৌঁছে দেবো। তো উনি রীতিমতো ভয় পায় এবং ড্রাইভারের দিকে বড় বড় চোখ করে দেখায় বিতস্ত ভাবে, যে এটা তার সঙ্গে কি হচ্ছে বা কি ঘটতেছিল এতক্ষণ, যেটা তার সঙ্গে ঘটছিল ওটা আসলে উনি মানে কিছুটা হয়তো বুঝতে পারছে, ওনাকে মানে ড্রাইভারকে পেয়ে বা তার সঙ্গে সহযোগীদের পেয়ে। সো একটা পর্যায়ে যখন উনি ওনাকে ড্রাইভার যখন কনভিন্স করলো যে চলেন, মৃত্যু তো একদিন সবারই হবে, দাফন তো আপনাকেও একদিন দাফন করা হবে, সো ভয় পাওয়ার কিছু নেই, চলেন লাশটাকে দাফন করে আসি। জি। জি। তো রীতিমতো কবরস্থানে উনি যেতে ভয় পাচ্ছিল। জি। কবরস্থানে ঢুকলো। রাসেল ভাই চিন্তা করো, মানে ও সরি আমি একটু মিস করছি। যখন পুরো গল্পটা বা পুরো ঘটনাটা একটু বলি, যে উনি আসলে বাইক নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিলেন এবং রাস্তার মধ্যে একটা মহিলার সাথে তার দেখা হয়, এবং সেই মহিলাটি তাকে বলে যে লিফট দেওয়ার জন্য, এবং উনি লিফট নেয়ার মানে দেওয়ার পক্ষপাতী ছিলেন না আর কি। মহিলা বলছে সামনে বিপদ আছে, এবং একটা সময় যে তার বাইকটা বন্ধ হয়ে যায় এবং সে সেই বাইক থেকে সেই বাইকটা নিয়ে একটা ট্রাকের সাহায্য নেয় এবং
যখন ট্রাক থেকে উনি নামলো, আমার পর দেখতে পেলো যে পিছন থেকে আরো 10 জন মানুষ সেম ড্রেস পরা, যে ড্রাইভার যেভাবে মানে যে পোশাকে ছিল ঠিক সেম ড্রেস পরা, হেল্পার সহ তারা সবাই এইভাবে। তো 15 জন মানুষ তারা মিনিমাম এরকম হবে। তো তাদের সবারই পোশাক একই রকম। উনি রীতিমতো অবাক হলো এবং ভয় পেয়ে গেল যে 15 জন মানুষ তাদের পোশাক সবারই সেম, এবং 10 জন মানুষ তারা তো পিছনে তো তাদেরকে সে দেখেনি। সো সে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো এরা তখন কোথায় ছিল। ড্রাইভার যেটা তাকে বললো যে তারা পিছনে ছিল, হয়তোবা মানে ট্রাকে যখন বসে থাকে তো অনেক বড় উঁচু, তো এই জন্য সে হয়তোবা দেখতে পায়নি, এরকম কিছু একটা। তো যখন সে ভিতরে ঢুকলো, রাসেল ভাই ভিতরে ঢোকার পরে কবরস্থানের ভিতরে ঢুকলো লাশটা দাফন দেওয়ার জন্য। লাশটা দাফন দেওয়ার জন্য যখন উনি ভিতরে ঢুকলো, তো ভিতরে ঢোকার পরে উনি রীতিমতো 2 জন নামে কবরে লাশটাকে দাফন দেওয়ার জন্য। জি, তারপরে বল। নামানোর পর লাশটাকে নামানোর পর রাসেল বনি যেটা দেখলো, মানে লাশ শেষে তো একবার অন্তত যে কাপড়টা তো সরায় যে দেখানোর জন্য মুখটা জি। লাশের। সো উনি যেটা দেখলো, ওনাকে নিজে আবিষ্কার করলো যে ওনার নিজের ফেসটা উনি ওখানে নিজেই দেখলো যে উনি লাশ ওখানে শুয়ে আছে। রাসেল ভাই দেখার পর রাসেল ভাই রীতিমতো অবাক হয়ে যায় যে কি দেখলো, কি হচ্ছে তার সঙ্গে। রাসেল ভাই হয়তো তো ওখানে সঙ্গে সঙ্গে সেলসলেস হয়ে পড়ে, জি। এবং সেলসলেস হওয়ার পরে উনি হয়তো বা মানে তাও সকালের দিকে ফজর আজানের দিকে উনি আবিষ্কার করলো রাসেল ভাই যে ওনার বাড়ির সামনে বাইক সহ উনি রাসেল ভাই আসলে রীতিমতো ব্যাপারটা অবাক করার মতো। আমি তারপরে বলি যে আসলে ব্যাপারটা হচ্ছে যে উনি যখন কবরস্থানে নামলেন এবং নামার পরে লাশটা দেখার পরে উনি দেখলেন যে লাশটা পুরোটাই ওনার লাশ, এবং সেই লাশটা দেখার পরে উনি আরো অবাক হয়ে গেলেন যে তার লাশ কেন এখানে, এবং এই দৃশ্য তিনি সহ্য করতে না পেরে তিনি মোটরসাইকেল ছিল নষ্ট, তাহলে তিনি এত রাস্তা কিভাবে এলেন, বাড়ি পর্যন্ত পৌঁছালেন কিভাবে, এবং কিভাবে এই ঘটনাটি পুরো ঘটলো তার ব্যাখ্যা তিনি পাননি। কেন এই ফাঁকা ট্রাকটিতে হঠাৎ করেই আরো 10 জন মানুষ বেরিয়ে আসলো, কেন সেই ট্রাকটিতে কখন লাশ উঠলো এবং কখন কে ছিল, মাঝপথে কেউ উঠেছে কিনা, এবং তারপরে সেই লাশটি কেন আপনার নিজের লাশ উনি দেখলেন, সেই ব্যাপারটা এখনো প্রশ্নাতীত এবং সেই ব্যাপারটা ব্যাখ্যাতীত, এবং সেই ব্যাপারটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখানে। এবং এই ব্যাপারটা আপনার সাথেও কিন্তু ঘটতে পারে, যদি আপনি কোনোদিন একটা লিফট নিতে উঠলেন কোনো একটা জায়গায়, ওঠার পরে তারপরে কোনো জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে সেই ট্রাকটি যদি কবরস্থানের সামনে নেমে যায়, এবং আপনি ফাঁকা ট্রাক দেখে উঠছিলেন, সেখানে যদি এরকম 8-10 জন জব্বা পরা মানুষ বেরিয়ে আসেন একটি লাশ সহ, এবং লাশটি কাফনের কাপড় সরানোর পর যখন যদি দেখেন যে আপনি নিজেই, এবং আপনি যদি ভারসাম্য রাখতে না পেরে ওখানে অজ্ঞান হয়ে যান, এবং তারপর যদি আপনি নিজেকে আবিষ্কার করেন পরের দিন সকালবেলায় বাড়ির সামনে বাইকে, আপনি কি বাইকের মাঝখানে ঘুমিয়ে গিয়েছিলেন, পুরো ব্যাপারটা কি স্বপ্নে ঘটেছে, সেটা কি সম্ভব? সেই বাইকটা নষ্ট হয়ে যাওয়া বাইকটা সহ আপনি সেন্সলেস হওয়ার পরে কি ভালো লেগেছে। ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টেডিয়াম রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM, আমি রাসেল আছি, সাথে চলছে ভূত FM, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের যারা এখানে কমেন্ট করছেন তাদের মধ্যে আছেন ইয়ামিন হাসান, লিখেছেন মজা হচ্ছে আরো হবে। আমাদের সঙ্গে আছেন সাদিয়া নওরিন, লিখেছেন লাভ ভূত FM। আমাদের সাথে লিখেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। রাজশাহী থেকে 2 জন ফ্রেন্ড একসঙ্গে শুনছেন, রাকিব হাসান জানিয়েছেন আমাদেরকে এটা। নরসিংদী থেকে শুনছেন আমাদের সঙ্গে এমডি আকরাম। আমাদের সঙ্গে আছেন এমডি সাব্বির আহমেদ, এবং তিনি কুষ্টিয়া থেকে শুনছেন। বন্ধু বান্ধব সবাইকে নিয়েই শুনছেন।
শুনছেন। মাহফুজা আক্তার সুমি আছেন আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে তিনি বলছেন যে এভরি উইকে এপিসোড করা সত্যি অনেক টাফ হয়ে যায় আপনাদের জন্য। মাঝে মাঝে ভাবি এত ঘটনা কোথায় পাবে। তাহলে বোঝেন যে মানুষজন যারা আমাদের সঙ্গে আছেন তারা কতটা আমাদের প্রতি দয়া দেখান যে তারা রেগুলার ঘটনা পাঠিয়ে দেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহ, আহ, জিয়াম এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন রাকিব উদ্দিন, আমাদের সঙ্গে আছেন শোয়েব শাওয়ার, আমাদের সঙ্গে আছেন জিকু ভুঁইয়া, আমাদের সঙ্গে আছেন নিউটন মৃধা, শাহজালাল রহমান জুন্নন, সর্দার ফিরোজা, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এমডি জাকিরুল কাইয়ুম, আছেন ইমন খান হৃদয়, হারুন মাহমুদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মহন্ত সৈয়দ, আর কে রাতুল, এইচ ইমরান সহ আরো অনেকে। আমরা ইন্ডিয়া থেকে মাঝে মাঝে বেশ কিছু ঘটনা পাই এবং আজকেও সেরকম একটা ঘটনা আমরা শুনবো কিছুক্ষণ পর। এবং সেটি কলকাতা থেকে পার্সোনাল একটি ঘটনা যিনি পাঠিয়েছেন, তার ভিডিও আপনারা দেখতে পারবেন, আমরা অলরেডি আপলোড করে দিয়েছি সেটা। আমাদের প্রচুর ঘটনা আসে আমাদের মেঘালয় থেকে এবং আসাম থেকে, অনেকদিন ধরে পাচ্ছে না। সো মেঘালয় এবং আসাম থেকে এই মুহূর্তে যদি কেউ অ্যাপ দিয়ে শুনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন এবং আশা করছি যে আপনাদের ঘটনাগুলো, চমৎকার কিছু ঘটনা আপনাদের কাছ থেকে আমরা পেয়ে যাব। কলকাতা থেকে প্রচুর পাচ্ছি, মুর্শিদাবাদ থেকে সবসময় পাই, মুর্শিদাবাদ থেকে সবসময় প্রচুর পরিমাণে ঘটনা পাই। থ্যাংক ইউ মুর্শিদাবাদের সমস্ত লিসনারদেরকে। এবং যদি আপনি সেটা এই মুহূর্তে অ্যাপ দিয়ে শুনে থাকেন এবং যদি চান যে আমরা আপনাকে ফোন করি এবং আপনার ছোট একটা ঘটনা আপনি আমার সাথে শেয়ার করে ফেলতে চান, তাহলে ডেফিনেটলি আপনি আমাদেরকে জানান সেটা। এবং আপনি চাইলে ইনবক্স করতে পারেন আপনার ফোন নাম্বারটি, কমেন্টের জায়গায় না যেয়ে সরাসরি আমাদের ভূতত্ত্ব যে পেজটি রয়েছে সেখানে যে ইনবক্স করে ফেলতে পারেন। তো আমি যেটা করবো এখন সেটা হচ্ছে আমাদের নেক্সট ঘটনায় যাবো। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসনার্স। আমি সাদ্দাম খন্দকার, আমি এসেছি রাজবাড়ী বালিয়াকান্দি থেকে। ওকে, আমার যে স্টোরিটা এটা হচ্ছে বালিয়াকান্দির একটি স্টোরি। তো এটা বালিয়াকান্দি বলতে বালিয়াকান্দি থেকে মানে অন্য একটা থানাতে। এটা হচ্ছে আপনার মধুখালী মানে ফরিদপুরে পড়ে। আচ্ছা। তো আমি ঢাকাতে ছিলাম, হঠাৎ করে গ্রামের বাড়িতে যাই। তো যখন গ্রামের বাড়িতে যাই তখন আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল, ওদের সঙ্গে মিট হলো অনেকদিন পর। তো ওরা আসলে একটা ডিসিশন নিল যে আমরা, তখন তো আসলে বর্ষার দিন ছিল, মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো ওখানে হচ্ছে আপনার ওই একটা বিল ছিল, ওই জায়গাটার নামটা হচ্ছে মেঘচামি নামক একটা জায়গাতে, ওখানে বিল ছিল। তা আমার ফ্রেন্ডরা সবাই মিলে আসলে বললো যে ঠিক আছে, আমরা, তুমি যেহেতু অনেকদিন পরে এসেছো তো চলো আমরা একটু নৌকা ভ্রমণ করে আসি। তো রাতে রাসেল ভাই জ্যোৎস্নার আলো, আসলে সবকিছু মিলিয়ে নৌকা ভ্রমণটা কিন্তু মানে অসাধারণ একটা এনজয়। তো আমরা সবাই মিলে ঠিক আছে যে না, সকালে যেহেতু ওরা ডিসিশন নিয়েছে আমরা ওকে ফাইন, আমরা বিকালের দিকে বের হব। সো যেটা হলো সেটাই, আমরা 5-6জন ফ্রেন্ড নিয়ে আমরা রওনা হলাম। তো আসলে খুব বেশি যে দূরত্ব ছিল সেটাও বলবো না, আমরা হাঁটতে হাঁটতে বিকাল বেলাতে গল্প করতে করতে ওই মেঘচামি প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তো ওই টাইমে যেটা হয় যে গল্পে গল্পে যে আকাশে হঠাৎ করে মেঘ জমে গেছে এটা আসলে খেয়াল করা হয়নি। দেন যখন মেঘচামের কাছে চলে গিয়েছি, ওই টাইমটাতে হঠাৎ করে আকাশের দিকে খেয়াল করলাম যে আসলে প্রচুর মেঘ করেছে। তো আমি মানে সিদ্ধান্ত নিলাম যে না থাক, যেহেতু মেঘ করেছে তো আমরা অন্য কোনো একটা দিন আমরা নৌকাতে চড়বো। আমার আবার আরেকজন ফ্রেন্ড ছিল জাহিদ, ও বলছে যে ঠিক আছে, আমিও তোমার সঙ্গে একমত, তো চলো আমরা আজকে চলে যাই, যেহেতু আকাশে মেঘ করেছে, ওয়েদার কখন কিরকম হয় বলা কষ্ট। সো আবার যে 2-3জন ছিল, ওখানে শুভ নামে একটা ছেলে ছিল, ছোট ভাই, এবং মিরাজ ছিল, নীরব ছিল। তো ওরা আবার বলছে যে না, যেহেতু আমরা এসেছি একটু হলে ঘুরে যাই। আসলে রাসেল ভাই ওখানে ওই বিলে সচরাচর যে আমরা মানে গেলেই যে নৌকা পাওয়া যাবে এমনটা ছিল না। যার যার কর্মের কারণে অনেকে হয়তো নৌকা নিয়ে কেউ মাছ ধরতে যেত, যার যার কাজে এসে বেরিয়ে যেত। তো ওই দিন আমরা আসলে রওনা দিই। আমরা ওই আপনার মেঘচামি থেকে কিছু খাবার নিয়ে যাই যে না আমরা নৌকাতে বসে খাবো। তো আমরা
মেঘচামি থেকে খাবার নিয়ে হাঁটতে থাকি। তো প্রায় 15 মিনিট মতো আমরা ওখানে হাঁটি। হাঁটতে হাঁটতে আমরা ওই জায়গাটাতে আমরা চলে যাই এবং গিয়ে দেখি যে ওখানে আসলে অনেকগুলি নৌকা ওখানে আছে, যে আসলে মেঘ দেখে হয়তো বা সবাই ওখানে রেখে গিয়েছিল বা যার যার বাড়িতে এসে চলে গিয়েছে। তা আমরা নৌকা দেখার পর আমরা ডিসাইড করলাম যে না, আমরা এখান থেকে একটা নৌকা নিয়ে আবার আমার নীরব বলছিল যে না, আমরা দুটো নৌকা নিই। তো আমরা আচ্ছা। কিন্তু একটা মানে নৌকা চালানোর মধ্যে আমরা মানে আমাদের মধ্যে জাস্ট নীরবে একটু ভালো নৌকা চালাইতে পারতাম। এবং ও মাঝে মধ্যে যেহেতু গ্রামেই থাকে, আমাদের ওখানেই থাকে, ও মাঝে মধ্যেই ওখানে যেত নৌকা চালাইতে। সো আমরা নীরব আবার বললো যে আমরা দুটো নেই। তা আবার মানে সবার মতামত এক হয়নি, সবাই বললো যে না, আমরা একটা নিয়ে সবাই আনন্দ করি। সো আমরা ওখানে একটা নৌকাতে আমরা উঠে যাই এবং নীরব আস্তে আস্তে নৌকা ওখান থেকে সরালো এবং ওখান থেকে নিয়ে একটু দূরে দূরে যখন গেল, আসলে ধানের আইল ছিল তো ওর মধ্যে পানি হয়েছে, ধানের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমরা ওখান থেকে একটু দূরে গেলাম। তো আকাশে প্রচুর মেঘ। হঠাৎ আমরা যখন ওই মানে বিলের কাছাকাছি এসে পৌঁছই, তখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমরা নৌকা নিয়ে চলে যাই এবং মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা আসলে যতটুকু দেখা যায় আমরা ওভাবেই যাচ্ছিলাম। তো যেতে যেতে আমরা বেশ কিছু দূর চলে যাই। তো এবং এর মধ্যে আস্তে আস্তে বাতাস উঠে আসে। তো আমরা ভাবছিলাম যে না, যেহেতু আমরা খুব বেশি দূরে যাব না, যতটুকু আসছি আমরা এখানে একটু ইয়ে করে আমরা আবার ব্যাক করব। সো আমরা ওখান থেকে ওখানেই কিছুক্ষণ থাকি এবং যার যার মতো কেউ ফেসবুক ব্রাউজ করছিল, কেউ খাচ্ছিল এবং যার যার মতো অনেকে গানও করছিল। তো এর মধ্যে নীরব আবার বেশ কিছুক্ষণ নৌকা চালানোর পর আমাকে বলছে যে ভাই, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? আমি তো মানে ঘেমে গিয়েছি, আপনি একটু নৌকাটা চালান। সো আমি যেটা করি, আমি নৌকাটা একটু ধরে, আমি চালাইতে পারি না, বাট যতটুকু পারি মানে হালকা হালকা করে নৌকা ঘুরছে ওভাবে ইয়ে করছি। তো আমি আবার আপনার জাহিদকে বললাম যে জাহিদ, তুই একটু ধর। ও মোটামুটি পারতো। তো জাহিদ নৌকা নিয়ে একটু ইয়ে করতে করতে আমরা এমন একটা জায়গাতে পৌঁছই রাছেল ভাই, যে ওই জায়গাটা আসলে একটা ধানের ক্ষেত ছিল। মানে বিল তো শাপলার ইয়ে আছে, মানে সবকিছু মানে। আর যে জায়গাটাতে গিয়ে আমরা পৌঁছই, ওই জায়গাটা আসলে আমরা খেয়াল করলাম যে না, আমরা আসলে একটা ধানের ক্ষেতের উপরে এসে পৌঁছেছি। বড় বড় ধানের গাছ ছিল ওখানে। কিছুক্ষণ থাকার পর সবাই কেউ খাওয়া দাওয়া করছিল। তো আমরা ওই টাইমটাতে কিছুক্ষণ পর নার্ভাস ফিল করলাম, মানে কেমন যেন অস্বস্তি মনে হলো। তো তখন বললাম যে, এবং ভয় ভয় লাগছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো ওই পাশ দিয়ে একটা লোক নৌকা নিয়ে আসছিল। তো ওই লোকটা আবার বলছে, এই তোমরা কে এখানে এত রাতে? তা আমরা বললাম যে বললে তো চিনবেন না। আমি বললাম, তা বললো যে না, নাম বলো দেখে চিনি কিনা। তা আমি বললাম যে না, আমি সাদ্দাম। তো বললো যে এই তো মানে চিনেছি। এত রাতে কি করো তোমরা? বাসা ব্যাক করো, এই জায়গাটা আসলে খুব একটা ভালো না। তো আমি যেটা করি সেটা হচ্ছে, আমি নীরবকে বললাম, নীরব তুমি যেটা করবা সেটা হচ্ছে নৌকা ব্যাক করো। তো নীরব বললো যে ঠিক আছে। তো নীরব ওখান থেকে কিছু দূর এগোনোর পরে নীরব বলছে যে ভাই, এখন আবার একটু চালান। তো রাসেল ভাই, আমি যখন নৌকাটা এগোনো স্টার্ট করলাম বা আমি চালাচ্ছিলাম, আমার কাছে এতটা ভারী মনে হলো যে নৌকাটা ওখান থেকে সরছেই না। তো আমি নীরবকে বললাম যে নীরব, তুমি একটু দেখো তো, আমার কাছে এরকম মনে হচ্ছে। তো নীরব ওখান থেকে নৌকা নিয়ে আবার কিছু দূর চলে যায়। তো যাবার পর বললেন না, আমার কাছে তো ঠিকই আছে। তো এর মধ্যে শুভ আসলে খুব কান্নাকাটি করছিল, ওর ফ্যামিলি থেকে ইয়ে করবে, ডাকাডাকি করবে, স্টুডেন্ট, যার কারণে ও কান্নাকাটি করছিল, বলছিল যে না, আমরা চলে যাব। তো এর মধ্যে একটা কথা বলে রাখি, আমরা যে আসলে কোথায় এসে পৌঁছেছি, আমরা আসলে দিকটা নির্দেশনা করতাম হচ্ছে আপনার ওখানে একটা গ্রামীণের টাওয়ার ছিল, ওখানে উপরে লাইট জ্বলতো। আমরা ওই আলোতে দেখে আমরা দিকটা ইয়ে করতাম। তো আমরা ওই ইয়েটা করতে করতে আমরা অনেক দূর পর্যন্ত চলে আসি এবং কিছু দূর আসার পর যেটা হয় যে আমরা একটা ধানের ক্ষেতের মধ্যে, আইলের মধ্যে নৌকাটা আটকে যায়। তো ওখান থেকে নীরব একবার ছুটাই নিয়ে আসে। ছুটাই নিয়ে আসবার পর আবার মানে তো আবার যখন আমরা এভাবে কিছু দূর, তো আবার যখন আমরা ওখান থেকে চলে যাই, দেন যেটা হয়, আমরা আবার একটা আইলের মধ্যে, মানে কিছু দূর যাবো আবার আইলের মধ্যে। তো ওই টাইমটাতে শুভ দূরে একটা লোক দেখলো।
লোক দেখে বলছে যে আঙ্কেল আমরা আসলে ম্যাকচামিতে যাব, তো ওই জায়গাটাতে মানে আমরা আসলে দিকটা হারিয়ে ফেলছি, আমরা কিভাবে যাব। তো তখন হচ্ছে ওই আঙ্কেল বলছে যে আসো তোমরা তো ভুল জায়গায় চলে এসছো, আচ্ছা তোমরা ওয়েট করো। তো নীরব ছিল বোর্ডে, নীরব বলছে যে আমি আসলে একটু ওয়াশরুমে যাব, তোমরা এখানে থাকো। তো নীরব ধানের আইলের মধ্যে গিয়ে মানে ধান ক্ষেতের মধ্যে দিয়ে একটু দূরে চলে যায়, এবং দূরে যাওয়ার পর ও ওখানে মানে কিছুক্ষণ অনেকক্ষণ ধরে ওখানে থাকে। তো আমরা ভাবছি কি ব্যাপার, নীরব আসছে না কেন। তো ওই লোকটা আসে, আসার পর ওই লোকটাও মানে বোটে থাকে। তো ওই নীরব তার কিছুক্ষণ পরে আবার ব্যাক করে, এবং ব্যাক করার পর ওই লোকটা আবার বলছে যে আহা আমি তো আসলে আমার একটা জাল ওখানে রেখে এসেছি, আমি গিয়ে নিয়ে আসি, তোমরা এখানে একটু ওয়েট করো। তো ওনার সঙ্গে যাব সেই দিকটা ভেবে আমরা ওখানে ওয়েট করি, এবং নীরব কিছুক্ষণ পর যখন এসে বোটে থাকে ওই টাইমটাতে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে চলো আমরা তাহলে ব্যাক করি। তো আমরা বললাম যে আচ্ছা ওই লোকটা যাবে, উনি আসুক। তো উনি যখন বোটে আসে ওই টাইমটাতে হঠাৎ করে দেখা যায় যে নীরব নাই। আমরা পিছিয়ে ফিরে তাকিয়ে দেখি যে নীরব নাই, উনি একটু দূরে। তো ওনাকে বললাম ব্যাপারটা, আমরা আসলে ভাবছিলাম কি ব্যাপার, নীরব কি আমাদের সঙ্গে দুষ্টুমি করছে, ওকে পানিতে মানে গোসল করার উদ্দেশ্যে পানিতে নামলো কিনা। তো আমরা সেটা ভেবে ওই লোকটাকে বললাম ডিটেলসটা। ওই লোকটা আবার বললো যে এই জায়গাটাতে ভালো না, আমরা চলো নীরব যেখানে আছে আমরা ওই জায়গায় মানে চলো আমরা খুঁজে নিয়ে আসি ওকে, দেখি ও ভিতরে আছে কিনা। তো আমরা যখন ভিতরে যাই, গিয়ে নীরবের পায়ের ছাপ অনুসরণ করে যাই। তো গিয়ে দেখি যে নীরব মানে মাটিতে, ও মানে কাউকে দেখা যাচ্ছে না, বাট মাটিতে কে যেন মনে হচ্ছে যে নীরবকে মানে ঘাড় ধাক্কা দিয়ে মাটির দিকে ইয়ে করছে, ফেলে দিচ্ছে। তো এইরকমটা দেখে আমরা যখন কাছে যাই, ওই লোকটা নীরবকে মানে আমাদের কাছে যাওয়া দেখেই হঠাৎ করে মানে নীরব সেন্সলেস হয়ে যায়। তো এই ছিল রাসেল ভাই আমার স্টোরি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ইমেইলে যাব, আমি সেই ইমেলটাই চলে যাচ্ছি সরাসরি, এবং আশা করছি ইমেলটা আপনারা ভালো লাগবে। যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছে। হ্যালো রাসেল ভাই, জিজ্ঞেস করলাম না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর দলেই থাকেন। আমার নাম শিমুল মণ্ডল, দেশের বাড়ি টাঙ্গাইল, আমি থাকি ঢাকায়। আমি ভূত ফিল্মের একজন নিয়মিত ভক্ত, আর হ্যাঁ, স্টুডিওতে এসে বলতে চাই ঘটনাটি নিজের সাথেই ঘটেছে। সো এই ঘটনাটি আমরা স্টুডিওতে যেহেতু বলতে চান, সুতরাং এই ঘটনাটি আমরা না হয় না লিখেছেন সেভাবেই পড়ছি। স্টুডিওতে যেহেতু আসছেন ওই ঘটনাটি আমরা পড়লাম না। ওকে, এই ঘটনাটি যেরকম সেরকম হচ্ছে, যে লিখছেন তিনি বলছেন যে তিনি প্রথমে ফোন নাম্বার দিয়েছেন, তারপরে বলছেন ঘটনাটি বাস্তব, আমার লাইফে ঘটা। কারো যদি আসসালামু আলাইকুম নাসির ভাই, আমি সাজ্জাদ আহমেদ, খুলনার ইস্টার্ন গেট গাবতলা গ্রাম থেকে বলছি। আমি কিছু কারণে স্টুডিওতে আসতে পারবো না, জানি আপনি ভালোর দলে, তাই আর কিছুই জিজ্ঞেস করলাম না। আমার লাইফের ঘটনাটি একেবারেই নিজের সামনে ঘটেছিল। ঘটনার শুরুতেই বলি, আমি তুলা রাশির মানুষ, তাই এসব ঘটতে পারে তা আমার এক নানি আমার জন্মের পর আমার মাকে বলেছিলেন, আর আমার উপর নজর রাখতে বলেছিলেন। 2013 সালে এইচএসসি প্রস্তুতি নিচ্ছিলাম আমি। একটু ঘুম আসতে দেরি হয় বিধায় আমার ঘুম আসে অনেক দেরিতে, তখন রাত প্রায় 4টা বা তার একটু বেশি। ফজরের আধ ঘন্টা আগে আমার ঘুম ভাঙে। শীতের সময়, তাই আমি লেপ গায়ে জড়িয়ে শুয়ে আছি, এবং ভেঙে গেল ঘুমটা একটা শব্দে, লাইক কেউ মশারিতে নাক ঘষে দিলে যেমন শব্দ হবে সেরকম একটা শব্দ। সারা রাত বাসার বাইরে লাইট চলে, তাই ঘরের প্রায় সবই দেখা যায়। ডিম লাইটের মতো কাজ করে আলোটা ঘরের ভেতরে। আমি দেখি কেউ আমার মুখের ওপর মশারি ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমি চোখ মেরে তাকাতেই সেই মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। আমি মনে করলাম আম্মু এসেছেন আমাকে দেখতে। আমি তাকে ডাকি, আম্মু, আম্মু কি হয়েছে? তখন আমি দেখি দরজাটি অর্ধেক খোলা, বাট আমি দরজা লাগিয়েছি সেটা আমার মনে ছিল। আলোতে সবই দেখছি, তারপরও খেয়াল করে জিনিসটা খাটো হচ্ছে। আমি আম্মু আম্মু করে ডাকছি। পাশের ঘর থেকে আম্মু বলল, কি হয়েছে, ডাকছিস কেন? আমি বললাম, আপনি কি এইমাত্রই দরজা খুলে বের হয়ে গিয়েছেন?
ঘরে যেতে রুমের মাঝখানে একটা দরজা ছিল, তাই আমাকে দেখে তাহলে আমি কি দেখলাম, দরজা খোলা কেন? আম্মু বললেন দরজা লাগানোই আছে। আমার পাশে আমার ভাই জেগে গেল, আমি একসাথে ঘুমান, সবাই জেগে গেল। হঠাৎ আম্মু বললেন, এটা কি ঘরের ভেতরে, চোর নাকি? আমি আর আমার ভাই চোর চোর বলে লাফিয়ে উঠি। লাঠি খুব কালো চাদর গায়ে এবং পেটে আকৃতির কিছু একটা ঘরের ভেতরে পাশোপাশ হাঁটছিল। আমি কথা বলতেই জিনিসটা হাঁটার গতির বেগ বেড়ে যায়। চোখের পলকেই দেখি ওটা আর নেই, ভ্যানিশ হয়ে গেছে। 5 মিনিট পর ফজরের আজান দিল। সকালে আব্বু শুনে বললেন, সাজ্জাদকে নামাজ পড়তে বলো। আব্বু পোস্টিং ছিল খাগড়াছড়ি, খুবই রাগ করেন তিনি এসব নিয়ে। এবার নানু বিষয়টা জানলেন। তিনি আমাকে প্রচন্ড ভালোবাসেন, কারণ আমি তার প্রথম নাতি। তিনি তার বন্ধু এক ইমামের নিকট গেলেন। তিনি কোরআন থেকে কিছু সূরা পাঠ করে ঝাড়লেন, পানি পড়া দিলেন। আমার সব মামা এবং নানুর ভাই সবাইকে সেই কাহিনী শোনালাম। সারাদিন সবাই হাসি তামাশা করলো। আমি বাসায় আসলাম। আমার ছোট মামা আমার সাথে ঘুমোচ্ছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি সেদিন। রাতের খাবার খেলাম, বেশি পড়িনি, 12টার দিকে ঘুমোতে গেলাম। মামা, ছোট ভাই 3 জন, পাশের রুমে আম্মু, ছোট বোন। আমি খাটের কোনায় জাস্ট নাকটা বের করে নিঃশ্বাস নিতে পারি, এরকম একটা অবস্থা। এরপর ঘুমাসেন আমি শুনতে দেখছি আমার নাক যা ফাঁকা রেখেছিলাম চেপে ধরবে। আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসলো। সেই বেটে লোকটি বিক্ষুটে হাসি দিল এবং বিক্ষুটে হাসি হেসে তার মুখে চাদর, যদিও হাসলো, বাট তার মুখ ছিল চাদরে ঢাকা, কালো, খুব কালো। সে বলল, আমি স্বপ্ন না, তোর মুখ চেপে ধরেছি, কে বাঁচাবে তোকে? পাশ থেকে আমার ভাই আমার গায়ে হাত দিয়ে আমাকে ঝাঁটি দিয়ে ডাকছে, ভাইয়া ভাইয়া। আমি কিছুই বলতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না, কিছুই বলতে পারছি না, শুধু পোশাক, শুধু পাশ থেকে মামা। আল্লাহ বলে লেপ থেকে বের হয়ে আসি। আমার নিঃশ্বাস ঘন হচ্ছে, রীতিমতো হাঁপাচ্ছি। আম্মু বোন দৌড়ে এলেন, কি হয়েছে সাজ্জাদ? দেখ, তোর মুখ চেপে ধরেছি, কে বাঁচাবে তোকে? এটা শুনে আমি জেগে যাই, দেখি ভাইয়া গোঙাচ্ছে, ডাকছি। আমি ওর কথা শুনে থ হয়ে যাই, বললাম, তুই এটা শুনেছিস? সাব্বির বলল, কথা বলেছি। অবাক হয়ে গেলাম। আম্মু বললেন, ভূত ফিল্ম শুনে শুনে তোমাদের এই অবস্থা, আর শুনবে না। আমি আর আমার ভাই 2012 থেকে ভূত ফিল্মে একসাথে শুনি। আম্মু এটি নিয়ে প্রায় রাগ করতো। যাই হোক, পরের দিনই নোয়া একসাথে থাকা হয় না ভাইয়ের সাথে। লাস্ট নাইটে প্রচুর ভয় করছিল। ভূত ফিল্ম শুনছিলাম আর এটি লিখছিলাম, মনে হচ্ছিল সেই অবয়বটি আছে আমার রুমে। যাই হোক, ভালো থাকবেন। আরো কিছু ঘটনা আছে যা নিজে দেখেছি। এই ঘটনা ভূত ফিল্মে প্রচার হলে সেগুলো পাঠাবো, অথবা সময় পেলে স্টুডিওতে আসবো। সব লিসেনারদের ধন্যবাদ। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ছিল ঘটনা, এবং আমি এখন কিছু মেসেজ পড়বো। আরো একবার বলি, আমাদের এই ঘটনা করতে চান, আমাদের অ্যাড্রেস হচ্ছে BHWTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি
আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই? দেশের বাইরে থেকে যারা আছেন তারা অবশ্যই ঘটনা পাঠাবেন, সবচাইতে বেশি ভালো হয়। অর্থাৎ শনিবার কালকে যদি পাঠান, আমি ডেফিনেটলি রবিবারের মধ্যে জানাতে পারবো যে কাদের ঘটনা সিলেক্টেড হয়েছে। আলিফ ইসলাম শাওন আমাদের লিখেছেন শুনছি। আমাদেরকে সোহাগ লিখেছেন কুষ্টিয়া থেকে, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। এমডি শীতল আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে তিনি আছেন এবং তিনি এই শোটি শোনেন এবং একটাই শো শোনেন, সেটা হচ্ছে ভূত এফএম রেডিওতে। আমাদের সঙ্গে আরবি আখতার আছেন, তানভীর আমাদের সঙ্গে আছেন এবং আমাদের কাছে আছেন স্বপ্নভরা রাজকুমার রাজু, সুরাইয়া আমাদের সঙ্গে আছেন, সুরাইয়া আক্তার মিম, এমডি নাদিম মাহমুদ সুজন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি তারেক ইসলাম, এছাড়াও রিশাদ আছেন। আর আবারও যাবো www.facebook.com/ভূতফিল্ম.রাসেল, সেই পেজটিতেও একটু পরে। আর যে নাসিম আমাদের সঙ্গে আছেন রাজু আহমেদ, এছাড়া আব্দুল্লাহ আল নোমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পর্শিয়া রহমান, এইচ কে বাহাদুর খান আমাদের সঙ্গে আছেন, আব্দুল্লাহ আমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শ্রেয়ান, এছাড়াও আছেন তিনি মিরপুর থেকে শুনছেন। এমডি সাব্বির হোসেন দীপু আমাদের সঙ্গে আছেন, ওমান থেকে শুনছেন, ভালো লাগছে তাই লিখেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সায়রা চৌধুরী এবং তিনি শুনছেন নরসিংদী থেকে। ফারজানা আক্তার রূপা আমাদের সঙ্গে আছেন এমডি তৌফিক ইসলাম শাওন সহ আরো অনেকে। আপনি যদি আসতে চান চলে আসুন আমাদের এই পেজ দুটোতে এবং আপনি আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার দিতে পারেন। এবং আমি একটা ঘটনা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের সাথে প্রতিদিন এরকম অদ্ভুত ঘটনা ঘটে। আপনি আজকে রাতের বেলায় শুয়ে আছেন এবং আপনি যদি আবিষ্কার করেন যে আপনার মশারির পাশে কোনো একটি অবয়ব বা কোনো একটি মানুষ, যে মানুষটি বেঁটে এবং মুখ কালো কাপড়ে থাকে এবং যে ধীরে ধীরে ছোট হতে হতে, আসলে ছোট হয়তো হয়নি, তিনি বলছিলেন যে মানে দাঁড়িয়ে ছিলেন হয়তো, তারপরে দেখলেন ঘর থেকে বেরোনোর সময় হামাগুড়িতে এলবি বা কিভাবে হামাগুড়ি দিয়ে একটি বন্ধ দরজা থেকে কিভাবে বাইরে যাবে। দরজা বন্ধ করার পরে নিরাপদ না। আসলে আমার কাছে মনে হয় কি মাঝে মাঝে জানেন যে প্যারালাল অনেকগুলো ওয়ার্ল্ড আছে, মাঝে মাঝে আমরা সেই ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে পড়ি, একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্সে চলে যায়। আমি জানি না, হয়তো প্যারালাল ওয়ার্ল্ডের একটা ওয়ার্ল্ড থেকে গন্ডি পেয়ে আমরা আরেকটা ওয়ার্ল্ডে ট্রাভেল করি এবং সেই জায়গায় গিয়ে অনেক কিছু এক্সপেরিয়েন্স করে আবারও যখন আমাদের সম্বিত ফেরে তখন আমরা আসলে আমাদের নিজেদের ওয়ার্ল্ডে ফিরে আসি। কিভাবে যাওয়া যায় সেই ওয়ার্ল্ডে আর কিভাবে ফিরে আসি, কিভাবে সেই ওয়ার্ল্ডটি পাশাপাশি আমাদের সঙ্গে থাকে, উই ডোন্ট নো। হয়তো আপনি জানেন। www.futti.fm এ আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। আমাদের দুটো পেজের অ্যাড্রেস আরো একবার জানিয়ে দিই, www.facebook.com/radiofutti and www.facebook.com/bhutfm.russell। এর পরে একটা বিজ্ঞাপন বিরতির পরে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে, অর্থাৎ কলকাতা থেকে আমাদের একজন ঘটনা পাঠিয়েছেন, যার ফেসবুকে আমরা অলরেডি ভূত এফএম এর পেজে ইমেইল যারা করছেন তাদের ছবিও আমি আপলোড করছি, সিলেক্টেড যারা হচ্ছেন তাদের ছবি আপলোড করছি বা ভিডিও আপলোড করছি। আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে কলকাতা থেকে পাঠিয়েছেন এবং আমি এটা কন্টিনিউ করতে চাই। আশা করছি আপনাদের সহযোগিতা পাবো। এবং এখন যেটা করবো, চলে যাবো বিরতির পরে আমরা নন্দিতার সেই ঘটনাটি শুরু, তারপরে আবারও ফিরে আসবো। হ্যালো আসল ভাই, আমি নন্দিতা, কলকাতা ইন্ডিয়া থেকে। আমি টলিগঞ্জ এরিয়ায় থাকি কলকাতায়। গত 22শে ডিসেম্বর 2017 আমার একটি স্টোরি আপনাদের এখানে সিলেক্ট করে শোনানো হয়। তো সেই সময় আমি বলেছিলাম যে আমার যদি স্টোরি সিলেক্ট করে শোনানো হয় তো আমার কাছে আরো অনেক স্টোরি আছে যেগুলো আপনাদেরকে আমি পাঠাবো। তো সেই প্রমিস রেখে আমি আবার একটি আমার স্টোরি শেয়ার করলাম আপনাদের সাথে। তো এটা সময়কাল হচ্ছে 2007 সাল, যখন আমি মাধ্যমিক পরীক্ষা দেবো ঠিক তার কিছুদিন আগে।
মাসখানেক আগে, এটা বোধহয় ডিসেম্বরের সময়, 2007 সালে ডিসেম্বরের মধ্যে। তো আমি যেখানে পড়তে যেতাম, টিউশন নিতে যেতাম, আমার বাড়ি আর তার মধ্যে জাস্ট একটা গলির ফারাক ছিল, যে মেন রোড থেকে পাশের গলিতে আমি টিউশন করতে যেতাম, আর পরের গলিতে আমার নিজের বাড়ি ছিল। তো আমার বাড়িটা গলির একদম শেষ মাথা, এবং যেখানে আমি টিউশন করতে যেতাম সেটাও পাশের গলির একদম শেষ মাথায় ছিল। তো দুই গলির মধ্যিখানে যে কটা বাড়ি ছিল, অনেকে বিলিভ করতো যে সেখানে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। অনেক ছোটবেলা থেকে আমি যেহেতু ওই এরিয়ায় থাকতাম, তো আমি অনেকবার শুনেছিলাম যে সেখানে কিছু এমন অ্যাক্টিভিটিস হয় যে কাউকে ধরুন ভূতে ধরা বা কিছু, কেউ হয়তো খুব ভুলভাল বকছে বা কোনো একটি ওঝা বা কাউকে দিয়ে হয়তো সেগুলোকে ঠিকঠাক করাতে হতো। তো এরকম খুবই সামান্য দু একটা আমি ঘটনা শুনেছি। তো সবাই ভয়তে ওই জায়গাটায় খুব একটু কেউ যায় না, যাদের বাড়ি রয়েছে তারা খুবই সেফলি সেখানে থাকবার চেষ্টা করে। এমন না যে ওখানে পপুলেশন নেই, বাট পিছন সাইড থেকেও যায় না। তো এনিওয়েজ, আমি একটি রাস্তার কথা বলছি। যখন আমি বাড়ি থেকে কোনো জায়গায় যাওয়ার পরে, তো ঠিক আমার বাড়ির যে ডিস্টেন্সে গলি পড়ে, তো সেই গলির ভেতরে কিছু মানে কিছু বাসিন্দা থাকে, কিন্তু তাও গলিটা সবসময় অন্ধকার থাকতো। তো অনেকের মুখেই শোনা যায় সেই জায়গাটি একটু বেশি প্যারানর্মাল অ্যাক্টিভেটেড। তো আমি যখনই ওখান থেকে গলিটার সামনে দিয়ে ক্রস করতাম, আমি মোস্ট অফ দ্য টাইম দেখেছিলাম অজান্তে আমার চোখটা যেন ওখানে চলে যেত, কিছু একটা দেখা যেতে বা কিছু একটা ভাবা রেখে বা কিছু যদি আমি দেখতে পাই বা সেরকম। অনেকবারই চেষ্টা করেছি না দেখে ক্রস করে যাবো, বাট আমার যেন মনটা করতো যে আমি একবার ওখানে একটু তাকাই। তো এরকম হয়। তো শীতের মৌসুমে বেশিরভাগ সময় মানুষ যেটা নিজের ঘরে থাকে সন্ধ্যেবেলার দিকটায়। তো এইরকম সময় 2007 সালে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দেবো, তো সেই সময় আমি টিউশন ক্লাসের পাশের গলিতে যেতাম। তো সেই সময় আমাদের এরিয়াতে কোনো একজন মহিলা মারা যান অগ্নিদগ্ধ হয়ে। তো যার ফলে অপঘাতে মৃত্যু হলে পাড়ার লোকের মধ্যে এতটাই ভয় মানে ছড়িয়ে গেছিল যে রাত্রিবেলা একটু একা বাড়ির দিকে ফিরতো না, কাউকে না কাউকে সঙ্গে নিয়ে। ওরকম একটা পপুলেটেড এরিয়াতে হঠাৎ করে এরকম একজন মারা যাওয়ার ফলে ওনার মৃত্যুর ফলে যে আতঙ্কটা ছড়িয়েছিল সেটা ভীষণই ভয়াবহ। তো তেমন সে কিছু নিজের দেখতে পাইনি, কিন্তু তোমার একটা আতঙ্কে মানুষ ভীষণ বেশি ভীত থাক। তো যে যার সন্ধ্যে হলেই 5টা বাজলেই অন্ধকার হয়ে যেত, এবং যে যার ঘরে দরজা বন্ধ করে যে যার নিজের ঘরে থাকছে, কেউ রাস্তায় থাকছে না। তো পুরো আমার বাড়ির গলিটা অনেকটা মানে চওড়া, আর অনেকটা দূর পর্যন্ত গলির শেষ মাথায় দাঁড়ালে আমার বাড়িটা পুরো সরাসরি দেখা যেত। তো আমি একদিন রাত্রে 8টার সময় পুরো বাড়ি আসছি। তো বাড়ি আসার সময় আমি যখন আসছি, আমি দেখলাম গলির যে লাস্ট গেটটা আমি দাঁড়িয়ে দেখছিলাম, যে আমার বাড়ির দিকে তাকিয়ে দেখি পুরো রাস্তাটা পুরো ফাঁকা। ইভেন একটা কুকুর বিড়াল পর্যন্ত রাস্তায় ছিল আর সেদিনকার। তো এমনিতেই তিনি পাশে ওই তার 2 দিন আগে একজন মারা গেছে। তো যার ফলে আমি একটু মানে ভীতও ছিলাম। আমি যে খুব একটা সাহসী বা সেরকম কিছু না, বাট তাও একটু মনের মধ্যে আমার সাহস ছিল। তো আমি তখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করি। তো আমি সেদিনকার ভেবে নিয়েছিলাম যে আমি ওই গলিটার দিকে আর তাকাবো না, আজকে যাই হোক না কেন, বেশ রাস্তায় লোক নেই, ফাঁকা রাস্তা, শীতের সময়। ইভেন লাইক আমি একদম মনে মনে একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, আজকে যাই হয়ে যাক না কেন আমি ওই গলির দিকে তাকাবোই না। তো আমি যথারীতি যেটা ভেবেছি সেরকম ভাবে করার চেষ্টা করলাম। আমি হাঁটা শুরু করলাম, হাঁটা শুরু করতে করতে ঠিক সেই গলিটার সামনে আসলাম। আমি জানি না কেন হঠাৎ আমার মাথাটা অটোমেটিকলি যেন গলিটার দিকে ঘুরে গেল। ঘুরে যেতে যেই ঘুরলো, পুরো এরিয়ার আশেপাশে সমস্ত এরিয়ার একেবারে ইলেকট্রিসিটি আউট হয়ে গেল। ইলেকট্রিসিটি আউট হয়ে যাবে মানে কোনো দিকে, ইভেন স্ট্রিট লাইট গুলোর ইলেকট্রিসিটিও আউট হয়ে গেল। আমাদের এখানে স্ট্রিট লাইট আর ঘরের লাইটের ইলেকট্রিসিটি কানেকশন গুলো আলাদা থাকে, কিন্তু এই সময় আমি দেখলাম যে স্ট্রিট এবং ঘরের লাইট দুটো ইলেকট্রিসিটি একসঙ্গে আউট হয়ে গেছে। এবং যেদিকে তাকাচ্ছি সেদিকে ঘুরতেছে অন্ধকার, অন্য কিছু দেখা যাচ্ছে না। আর হঠাৎ আলো থেকে যদি অন্ধকার হয়ে যায়, চোখটাকে ঠিকও বা একটু ফাইন লাগে। তো আমার চোখে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ইভেন প্রত্যেকটা বাড়ির লোকের ঘরের দরজা বন্ধ, কেউ যদি ঘরে আলো জ্বালায় সেই আলোটা পর্যন্ত রাস্তায় আসছিল না। তো আমার মধ্যে একটি মানে হঠাৎ করে যেন মনে হলো যে কিছু একটা ঝটকা টাইপের লাগা। I feel something like shake inside me, but আমি হাঁটা শুরু করলাম। আমি বললাম, না এমনি আমাকে যে কোনো বাড়ি চলে যেতে হবে। আর আমার বাড়িতে ওখান থেকে জাস্ট আর মানে 50 ফিট দূরে ছিল। তো আমি হাঁটা শুরু করলাম, হাঁটা শুরু করতে যে আমি ঠিক আমার বাড়ির সামনে আসলাম, ঠিক আমি আর ক্রস করে আমার বাড়িতে ঢুকতে পারছি না, সামনে ঢুকে যেতে পারছি না। আমি আগে একটু কথা বলিনি, আমি বলে রাখছি যে আমার বাড়িতে যে বাড়িতে আমি থাকতাম সেই বাড়িতে একটি সন্ন্যাসী পিছনে জাগ্রত মন্দির ছিল। আশেপাশে সবার বিশ্বাস ছিল যে মন্দিরটি খুবই জাগ্রত। তো আমি
যা হোক করে রাস্তাটা ক্রস করে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু কোনো মতেই যেন কোনো অদম্য শক্তি বা কি জানি না, বুঝতে পারলাম না, আমাকে মানে আমি যেন যেতেই পারছি না। আমি নিজে ভাবি আমি যদি ক্রস করে ঘরের মধ্যে ঢুকে যাই তো আমি সেফ হয়ে যাবো, বাট আমি আমার পা এগিয়ে আমি নিজেই যেন যেতে চাইছি না। মানে আমার মধ্যে তখন পার্সোনালিটি টাইপের কিছু একটা যেন আমার নিজেকে ফিল হতে লাগলো, যে একজন আমার মনে হচ্ছে একদিকে যে আমি চলে গেলে আমি বেঁচে যাবো, আমি চলে গেলে আমি কিছু আমি ঠিক হয়ে যাবো, আমার যে অস্বস্তিটা মনে করতে গেছে সেটা আমার হবে না। আরেক দিক থেকে মনে হলো যে না, আমি যেতে পারবো না বা আমি যাবো না, আমি যেন ওখানে গেলে আমার অসুবিধা হবে, মানে আমি এইভাবে তো অদ্ভুত একটা আমি ফিলিংস, মানে আমি ওদেরকে এক্সপ্লেন হয়তো করতে পারছি না ঠিকভাবে, ওয়ার্ড আমার সেই ওয়ার্ডটা নিয়ে আমি জানি না কি ওয়ার্ড ইউজ করে আমি সেই ফিলিংসটা বলবো। আমি কিছুতেই রাস্তাটা ক্রস করতে পারছি না। তো এরকম সময় আমার পাশের বাড়ি যেটা ছিল সেখানে আমার একটি বান্ধবী থাকতো। তো আমি মানে এনিহাও আমার মনে হলো যেন আমি একবার ডাকি বা কিছু করি বা আমি মুখ দিয়ে একটু আওয়াজ বার করি। তো আমি সেই ওয়াইজেই যা মনে হলো তাই করলাম। আমি কি করলাম, আমি তার নাম ধরে ডাকলাম। তার নাম ছিল পরিণীতা, তো আমি তাকে পরিণীতা বলে ডাকলাম। তো পরিণীতা বলে ডাকতে সে ওখান থেকে আমাকে একটা রিপিট ভয়েস দিল। সে শুনতে পেয়েছিল আমার আওয়াজটা, সে বললো, কি রে, ভয় পাচ্ছিস? যেহেতু আমাদের সেই সময় সবাই আতঙ্কিত ছিল জায়গাটা দেখে, যে সেই লোক একজন মারা গেছে অপঘাতে কার ফেলছে, এবং পুলিশি সন্ত্রস্ত ছিল তিনি এমনই এফেক্ট ক্রিয়েট করেছিল তার মৃত্যুটা। তো আমি তখন তাকে রিপিট অ্যান্সার করতে, আমি তখন দেখলাম যে আমি তাকে রিপিট অ্যান্সার করতে আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি তাকে বললাম যে হ্যাঁ, মানে আমি ভয় পাচ্ছি না, এমনি দেখা। তো বলতে যেই পরিণীতাকে আমি সাউন্ডটা ব্যাক করলাম, আমি দেখলাম আমার বডিটা যেন রিলিজ করে গেল। লাইক মনে হলো যেন আমার মাথার উপরে চিন্তাটা অনেক চাপছে, আমার মানে অনেক বোঝা আমার চাপাটা ছিল, হঠাৎ করে যেন সেটা পুরো হালকা হয়ে গিয়ে আমার বডিটা পুরো তুলোর মতো ফিল হতে লাগলো। আমি কখনো নিজের জীবনে পর্যন্ত এখনো পর্যন্ত আমি ওই ফিলটা আমি কোনোদিনও করিনি, ওরকম হালকা আমি কোনোদিন নিজেকে অনুভব করিনি। তো যথারীতি আমি আবার ঘর ক্রস করে রাস্তা থেকে আমার ঘরে পৌঁছে গেলাম। ইভেন আমার সেরকম আর কোনো অসুবিধা হয়নি সেদিনকারে। কিন্তু তার পরের দিন ঠিক যখন রাত 8টা বাজলো, সেই সময় ঠিক রাত 8টা বাজলো, আমি বাইরে বেরিয়েছিলাম একটু স্ট্রিট লাইট টাইট জ্বলছিল, আমি জাস্ট আমার ঘরের সামনে বেরিয়ে আমি একটু এদিক ওদিক দেখছিলাম যে মানে কোথায় কি, জাস্ট লাইক একটু একটু ওয়াকে বেরিয়েছিলাম। তো বেরিয়ে আমি যেই ঘড়িটা 8টা বাজলো, 8টার আমাদের একটু ঘড়িতে মানে সাউন্ড হয়, তো সেই ক্লকের যে সাউন্ডটা যখন 8টা বাজার শুরু হলো, 8টা রিদমে, তখন দেখলাম কি যে পুরো এরিয়ার লাইটটা হঠাৎ করে আবার চলে গেল। তো বিলিভ মি, লাইক আই নেভার এক্সপেক্ট যে সেই একই ব্যাপার সেই 8টার সময় সেই সেম সময় সেই ভাবে কি করে একই ঘটনা বারবার করতে পারে, এবং সেই ঘন্টা 8টা ঘন্টা পর পর লাইটটা চলে যেত। কিন্তু কিছুদিনের মধ্যে এমন কোনো মানে ইনফরমেশন আমাদের ছিল না যে ইলেকট্রিসিটি বোর্ড থেকে যে 8টার সময় করে কারেন্ট চলে যাবে বা কিছু, সেরকম কিছু ইনফরমেশন ছিল না। হঠাৎ করে পুরো এরিয়া একসঙ্গে সমস্ত এরিয়ায় লাইটটি চলে যায় যথারীতি। যেহেতু আমি সেদিনকার বাড়ির ভিতরেই ছিলাম, তো আমি কিছু আর ফিল করতে পারিনি, বাট আমি পরের দিন শুনতে পারলাম যে আমাদের পাশে আরেকজনের বাড়ি ছিল। সেই 8টা বাজার সময় তিনি 8টায় ছাদ থেকে মানে ছাদে গেছিলেন, যেহেতু তার কিছু ছাদে সোফা পেতে দেওয়া ছিল, তো সারাদিনে মনে পড়েনি, তো সেদিন রাতে মনে পড়ে সে 8টার সময় ছাদে উঠেছিল। সে আমার সেই জামা কাপড় পাশে দেওয়া ছিল মেয়ে, তো সেটা তুলে যখন একটু নিচে নামতে যাবে তিনি মনে ফিল করলো যে কেউ পিছন থেকে ধাক্কা মেরে তাকে সিঁড়ি চলে দিল, এবং তিনি গড়াতে গড়াতে দুতলা থেকে পুরো তলা অব্দি গড়িয়ে গড়িয়ে এসে সেটার মাথা টাথা ফেটে গেছে, এবং তার মানে হাত ফাত ভেঙে গেছিল, তখন অবস্থা খুবই খারাপ। তো এই যে পরের দিন 8টার সময় সেম কেসটা হলো, তারপরে 2 দিন পরে হঠাৎ মানে আমার মনে হলো সম্ভব যে আমি জিজ্ঞেস করি যে এরকম করে কেন 8টার সময় এরকম ব্যাপারটা, আমার যেন 8টার ব্যাপারটা যেন আমার মাথার মধ্যে ছিল যে কি 8টাতেই কেন এরকম আমার সঙ্গেও সেম কেস হলো, উনিও ওরকম হলো। তো আমি কথায় কথায় একজনের সঙ্গে কথা বলতে বলতে আমি জানতে পারলাম যে ওই যে ভদ্রমহিলাটি মারা গেছিলেন, তিনি মারা গেছিলেন হচ্ছে যেদিন মারা গেলেন 2 দিন আগে, আমাদের যে সময় গল্পটা বলছি ঠিক তার 2 দিন আগে তিনি মারা গেছিলেন। তো আমি জানতে পারলাম তার মৃত্যুর সময়টা ছিল কিন্তু সেই সন্ধ্যা। দিন ওই চলতে লাগলো যে 13 দিনে বাঙালিদের আমাদের হিন্দুদের কাজ হয়, তো 13 দিন পর্যন্ত 8টার সময় কারোর না কারোর কোনো না কোনো ছোটখাটো বা বড় হোক, বড় তো ওনার যেহেতু উনি যার অ্যাক্সিডেন্ট হয়েছে তারই সব থেকে বড় ক্ষতি হয়েছিল, কিন্তু বাকি কেউ না কেউ ছোটখাটো কিছু না কিছু দেখতে পেয়েছে বা কারোর কোনো না কোনো এরকম অনুভূতি হয়েছে, ঠিক আছে 8টার সময়তেই কারোর না কারোর কিছু না কিছু একটা শুরু হতো। 13 দিনের কাজ হওয়ার পরে যখন আমাদের হিন্দু মতে পিণ্ডদান ফান থাকে, তো তারপরে 13 দিন 14 দিনের পর থেকে আর সেই ব্যাপারটা হয়ে যায়।
মানে ব্যাপারটা অতটা বেশি কেউ আর ফিল করেনি বা আর কিছু তার 13 দিন পর থেকে আর সেরকম কিছু একটা হয়নি, কিন্তু যতদিন 13 দিন হয়নি কেউ না কেউ ছোটখাটো এরকম অনেক ঘটনা ঘটেছে। কেউ হয়তো দেখেছে হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল, বা হঠাৎ কেউ এসে তার নাম ধরে ডাকছে, বা কেউ আবার হয়তো রাস্তায় যেতে যেতে হয়তো কিছু অনুভব করেছে, এরকম অনেকেই বলছে। কিন্তু যে কটা ঘটনাই ঘটেছে ঠিক সেই রাতে আটটার সময় ঘটেছিল। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ঠিকঠাক মনে হয় আপনার শোনানোর মতো তো শোনাবেন। তো just I will tell you long people. I wish both of them keep going like this in many years. Thank you. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি রেডিও এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুর্তি এফএমে। চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার এবং তার ঘটনা শুনবো আমরা। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার সেকেন্ড ঘটনাটা আমরা শুনবো। হ্যাঁ, আমার নাম ফারহান সানি, কুমিল্লা হোম টাউন। যাই হোক, আমি আমার ঘটনাটা শেয়ার করি। ঘটনাটা হচ্ছে ময়মনসিংহ জেলার একটা ঘটনা। কোন একটা প্রত্যন্ত থানাকে কেন্দ্র করে কোন একটা ইউনিয়ন পর্যায়ে আসলে ঘটনাটা। তো আমি ওর ঘটনা চলে যাচ্ছে। আমার ফ্রেন্ডের মুখ থেকেই শোনা, আমি সেভাবে বলছি। তো নিজে মানে আমার ফ্রেন্ড হচ্ছে ঢাকাতে কোন একটা স্কুলের পড়তো ক্লাস 10-এ, যখন আজ থেকে 7-8 বছর আগের কাহিনী হয়েছে ভাই। সো ও হচ্ছে উইন্টার ভ্যাকেশনে যখন গ্রামের বাড়ি বেড়াতে যায়, ঘটনা ঠিক তখনই হয়। আচ্ছা, আজ থেকে 8 বছর মেবি এরকম টাইমটা। তো যখন যাওয়ার পরে একটা সময় মানে 2-3 দিন থাকার পরে, সো ওদের গ্রামে একটা লোক ছিল হাফিজ মিয়া নামে। হাফিজ মিয়াটা আসলে অত্যন্ত মানে বদমেজাজ এবং একটি অনেক রাগী একটা মানুষ ছিল, একরোখা টাইপ। যে মানে এলাকার সব মানুষ তাকে অপছন্দ করতো স্বাভাবিকভাবে। আর মানে উনি স্বাভাবিক সবার সঙ্গে ঝগড়াই ওনার মানে নিত্য কাজ, এক কথায় প্রতিদিনের এটাই তার কাজ ছিল। আর টুকটাক পলিটিক্স করতো সেই হিসাবে। যাই হোক, মানে মানুষ হিসাবে বেশি একটু ভালো ছিল না, এলাকার মানুষ সেটা তাকে বলতো। আচ্ছা, আচ্ছা, যাই হোক, উনি ওনার ফ্যামিলিতে বলতে গেলে ওনার মা আর একটা মানে ওয়াইফ আছে, আর ওনার ভাই ছিল ওনার সঙ্গে ওনার গ্যাঞ্জাম, ওনার আলাদা থাকে। সো জমি সংক্রান্ত একটা ব্যাপারে আলাদা থাকে। তো যাই হোক, আমি আমার মেইন ঘটনা চলে যাচ্ছে, এটা চলবে। যখন উনি প্রায় বাড়ি থেকে 3-4 দিনের জন্য কোনো কারণে আসে না, মানে হট রিজনেবল কোনো কারণে উনি থাকে না, এটা স্বাভাবিক, সবাই জানে উনি একটু মানে ওই টাইপ। সো মানুষ হিসেবে এইভাবে মেনে নেয় ওনাকে। তো একদিন 3-4 দিন পর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর স্বাভাবিক, এরকম হয়, ওনাকে কেউ খোঁজাখুঁজি করে না, বিকজ ওনাকে পেয়ে যায়, উনি চলে আসে বাড়িতে আবার। এরকম একদিন হচ্ছে, পাচ্ছে না। তো যখন না পাওয়ার কারণে 3-4 দিন পরে একজন জেলে সকালবেলা মাছ ধরছিল, তাছাড়া তো তখন দেখলো যে ওনার লাশটা কোন একটা ঝোপঝাড়ে নদীর একদম মানে নদী ঠিক না, খাল হবে, একটা খালের বড় একটা খালের আপনার কোল ঘেঁষে কোন একটা ঝোপের সঙ্গে আর কি উনি পড়ে আছে, ওনার লাশটা আর কি। তো উনি রীতিমতো চিৎকার চেঁচামেচি করে এলাকা যারা গণ্যমান্য ব্যক্তি ছিল সবাইকে আনলো, লাশটা রীতিমতো শনাক্ত করে সবাইকে দেখালো। তারপরে ওনার ফ্যামিলিতে আসলে ওনার বউ আর ওনার বৃদ্ধ মা ছাড়া আর কেউ ছিল না। আর ওনার ভাইয়ের সঙ্গে ঝগড়ার কারণে ওনার ভাই হয়তো লাশটা দেখে এসেছে, মানে ওই চোখের দেখাটাই দেখে এসেছে, বাট এর কোনো কার্যক্রম উনি করেনি ভাই হিসেবে, যে মানে ভাইয়ের প্রতি যে ভাইয়ের মানে কর্তব্যটা উনি রাখেনি। তো যেটা হয়, এখন গ্রামের মৃত্যু, সো পুলিশ ভেরিফিকেশন তো আসবেই এবং লাশটা তো অবশ্যই পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে। তো রীতিমতো পুলিশ আসে শহর থেকে, ময়মনসিংহ শহর থেকে। তো পুলিশ একে পোস্টমর্টমের জন্য লাশটাকে পাঠানো হয়। তো ওই গ্রাম থেকে আসলে ওনার লাশটার সঙ্গে যার মতো এমন কাউকে খুঁজে পাচ্ছিল না, যে লাশটার সঙ্গে কোনো গাইড হিসেবে কেউ যাবে। সো না পাওয়ার জন্য যেটা হলো, ওখানকার ইউনিয়ন চেয়ারম্যান বা প্রশাসনের কেউ সবাই মিলে এক করে একজন ভ্যানালাকে, মোটামুটি যে সাহসী, তাকে বললো যে তুমি লাশটা নিয়ে যাও। আর তাছাড়া ওই যে ভ্যানালা, উনি মাঝে মাঝে এমন করে, লাশটা মানে কোনো যদি এলাকায় কোনো গ্রামের লাশটা মারা গেলে উনি নিয়ে যায়, এটা ওনার সেই সাহসটুকু আছে। সো লাশটা উনি রীতিমতো এবারও নিয়ে গেল। যাওয়ার পথে রাসেল ভাই আসর আজানের পরে উনি রওনা দিছে, সন্ধ্যা হয়নি, আসর আজানের পরে টাইমটা এমন ছিল। তো উনি যাওয়ার পথে কিছু দূর আগানোর পরে উনি
অনেক মানুষ জিজ্ঞাসা করছিল এটা কার লাশ, বৃত্তান্ত বলতে বলতে অনেক জায়গায় দাঁড়ালো, লাশটা দেখলো, এরকম করতে করতে অনেক সময় আসলে নষ্ট হয়ে গেল, টাইম স্পেন্ড অনেকক্ষণই হয়ে গেছে। সো উনি একটা সময় মাগরিব আজান দেওয়ার পর নামাজ কালাম পড়লো, লাশটা দেখি মসজিদের সামনে, আর উনি রীতিমতো কিছু নাস্তা নাস্তা করলো। তারপরে আসল ভাই উনি রীতিমতো হেরিকেনটা জ্বালায়, মানে যে তখন তো আসলে ভ্যানের নিচে হেরিকেন রেখে পথ চলতে হতো অন্ধকার থাকার কারণে। সো উনি যাচ্ছিল হেরিকেন নিয়ে সুন্দর, মানে ভ্যানের নিচে হেরিকেন জ্বালা সুন্দরভাবে উনি ওনার পথ চলছিল। তো একটা পথে চলার পরে ওনার কাছে মনে হচ্ছিল, আসলে আমি আগে থেকে বলে রাখি, ওনার মানে ময়মনসিংহ শহরে যাওয়ার জন্য যে রাস্তাটা, মানে থানা পর্যায়ে যে যাওয়ার জন্য যে রাস্তাটা একটু ভাঙাচোরা ছিল অবশ্য, মানে কিছু দূর আপনার সোলিং এর, আবার কিছু দূর হচ্ছে ইটের উঁচা, এরকম কিছু রাস্তা, হ্যাঁ থাকে না জি। এখন গ্রামের দেখতেই পাচ্ছেন, এরকম ইট, আবার কিছু দূর পুরো ইটের সোলিং, হ্যাঁ। সো এরকম থাকার অবস্থার কারণে রাস্তাগুলো আসলে এমন ছিল। তো উনি পথ চলছিল, কিছু দূর যাওয়ার পর ওনার কাছে মনে হচ্ছিল তখন সন্ধ্যা হয়ে গেছে রাসেল ভাই, মানে নিগট কালো একদম, মানে আর মৃদু মৃদু চাঁদের আলো ছিল, ফুল ছিল না অবশ্য। তো উনি দেখতে পেলো যে মোটামুটি হেরিকেন, মানে ওনার কিছু বাতাস উনি ফিল করলো, ঠান্ডা বাতাস আসার পর ওনার হেরিকেনটা নাকি মানে একা নিভে গেছে। নিভে গেছে। সো নিভে যাওয়ার পরে উনি যেটা করলো, আবার হেরিকেনটা রীতিমতো জ্বালানোর জন্য ট্রাই করলো, হ্যাঁ। এরকম করে রাসেল ভাই 2-3 বার ওনার এই প্রবলেমটা উনি ফেস করে, হ্যাঁ, একবার না, মানে 2 মিনিট চালাক, 3 মিনিটের মাথায় গিয়ে আবার এটা একা একা নিভে যায়। সো এরকম করে 2 থেকে 3 বার, হ্যাঁ, অনার 2 থেকে 3 বার সেটা ফেস করলো। সে একটা পর্যায়ে মানে বিরক্ত, হ্যাঁ। এন্ড সে তারপরও যেটা করলো যে একা একা মানে ভাবলো যে হয়তোবা কিছু মেজু আলো আছে, আমি হয়তোবা পথ চলতে পারবো। আর গ্রামের মানুষ সাধারণত আসলে আপনি জানেন টর্চ লাইট ইউজ করে, তো তার কাছে একটা সাপোর্ট ছিল টর্চ লাইট, শেষে ওটা আর কি ইউজ করছে। এখন বেশি সন্ধ্যা হয়নি, সন্ধ্যা 6টা এরকম। আর শীতকাল তো বুঝতেই পারতেছেন, উইন্টার ভ্যাকেশন, মানে তেমন একটা বেশি শীতের প্রভাব, মানে এখন তো 6টার পরে শীত হবে, মানে সন্ধ্যা নেমে আসে। গ্রামের দিকে তো আরো বেশি একটা অবস্থা। তো যাচ্ছে, উনি পথ চলছে, অনেক মানুষ হাট থেকে যাচ্ছে, দেখতেছে লাশ কাজ, জিজ্ঞেস করতেছে, এভাবে রীতিমতো চলতেছে। তো একটা পদে যাওয়ার সময় ওনার কাছে মনে হচ্ছে ইটের সোলিং, ঠিক আছে, তো লাশটা কাঁপতেছে, ভাইব্রেট হচ্ছে, ঠিক আছে রাসেল ভাই। একটা মানুষ যদি লাশের উপরে, মানে একটা মানুষ যদি ভ্যানের উপরে সাধারণত বসে, যে ভাইব্রেশনটা হয়, ঠিক সেরকম একটা তার ভাইব্রেশন, মানে বোঝা যাচ্ছে যে ভ্যানের উপরে কিছু একটা নড়াচড়া করছে। হ্যাঁ, নড়াচড়া করতেছে, এবং ভাইব্রেশনটা এমন, মানে একটা জীবন্ত মানুষ যদি ভ্যানের উপর বসে চড়ে থাকে, সে যদি হেলদোল বা না, মানে একটু যদি নাড়াচড়া করে, যে ফিলটা হয়, ওনার কাছে এরকম একটা ফিল মনে হচ্ছে। বাট আমি রাসেল ভাই বলতেছি যে ওটা কিন্তু ইটের সোলিং ছিল, তার কাছে এটা সাধারণত মনে হতেই পারে ইটের সোলিং, এরকম ফিল হতেই পারে। এটা সে ইগনোর করলো যে না ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, হয়তো এটা সোলিং এর জন্য, হয়তো এটা। কিন্তু রাসেল ভাই ইন দ্য সেম টাইম, সে যখন সোলিং রাস্তা, একদম পাকা রাস্তা, ঠিক আছে, এবং সেটা পিচ জায়গায় খুব নতুন ভাবে করছে, তাও একদম রিসেন্টলি, সেই রাস্তার উপর যখন উনি যাচ্ছিল, রাসেল ভাই সেম ফিলিং সে শুনতে পায়। সো এটা শুনতে পাওয়ার পর, মানে তার কাছে একটা, মানে এটা একটা ঝটলা বাঁধে যে কি ব্যাপার, কাহিনীটা তুমি নিশ্চয়ই ঝামেলা। সো সে এরপর এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে যে না, আমি পিছনে তাকাবো না, যা হোক আমি এটা দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা। সো সে কিছু তো 2 মিনিট 3 মিনিট এরকম পথ চলার পর মনে হয় যে না, এবার তাকে পিছনে তাকাতেই হবে, বিকজ ভ্যানটা তাকে এমন ভাবে শকিং করতেছিল, এমন ভাবে ভাইব্রেট করতেছিল, তাকে সব নাড়াচ্ছিল। রাসেল ভাই সে যখন পিছনে ফিরলো, মানে সে যেটা অবাক করে দেখলো রাসেল ভাই, যেটা আসলে অবাক করার মতো, মানে সে দেখার জন্য এটা প্রস্তুত ছিল না। দেখলো সে লাশটা উঠে বসে আছে, এবং তার কাপড়ের যে কাপড়টা, সেটা অর্ধেক পড়ে গেছে, মানে জাস্ট হাঁটু পর্যন্ত ছিল শ্যাডোটা এরকম। আর হচ্ছে চোখের যে মনে দুটো একদমই মানে উঠানো আর কি, নেই, মনে দুটো একদমই নেই। আর বিভৎস তার দিকে তাকিয়ে হাসছে রাসেল ভাই। ওখান থেকে উনি দৌড়ে পালাবার জন্য, রাসেল ভাই মানে দেখার সঙ্গে সঙ্গে উনি তো সেলফ হওয়ার মতোই, মানে ওখান থেকে সে দৌড়ে পালানোর জন্য সামনের দিকে যখন মুভমেন্ট করলো, টার্নিং নিল ওনার রানার আপটা, উনি দেখলো যে ওই লাশটাই, সেম লাশটাই ঠিক সামনে আড়াআড়ি ভাবে তার দিকে শুয়ে তাকিয়ে আছে। আসলে ভাই দেখার সঙ্গে সঙ্গে কিন্তু শকিং, সঙ্গে সঙ্গে মানে সেন্সলেস হয়ে গেল। তারপরে উনি যেটা আবিষ্কার করলো, কিছু মানুষ, যেহেতু সন্ধ্যা টাইম বললাম আপনাকে, টাইমটা ঘুরছে কিন্তু ন্যানো সেকেন্ড টাইম, জাস্ট পিচ রাস্তায় উঠছে, ন্যানো সেকেন্ড টাইমে সে এই ব্যাপারটা সে ফেস করলো। সো দেখলো যে কিছুক্ষণ পরে কিছু মানুষ তাকে এসে ধরলো, হ্যাঁ, যারা গঞ্জে গেছিল, এরকম কিছু একটা, গ্রামের ভাষা তো গঞ্জ বলে বাজারকে। তো এরা আর কি ওনাকে
সেভ করলো, তারপরে ওনাকে সবাই ধরাধরি করে ময়মনসিংহ সদর হাসপাতালে নিয়ে কোথায় নিয়ে গেলে এরকম কিছু একটা টাইপ। তো ডাক্তারখানা থেকে ওনাকে বললো যে শি ইজ ফাইন, বাট আউট অফ সে নর্মালি এখন ঠিক না, মানে সেলসলেস মানে উনি এখন মাথার যে কথাবার্তা বলতেছে আগের থেকে ঠিক না আর কি, মানে অনেকে চিনতে পারে না, এমন একটা ব্যাপার ছিল। ঠিক আছে, মানে ওনার ওয়াইফকে উনি ঠিক মতো চিনতে পারে না, এরকম। ওনার মাকে উনি মানে মা জানে বাট কথা বলতে পারতেছে না সেইভাবে, যে মানে সে আগের আবেগটা তার মার প্রতি নেই, ভালোবাসাটা কি নেই, মানে উনি ফুটিয়ে তুলতে পারতেছেন ওনার আবেগ ভালোবাসাটা, বাট উনি চিনতে পারতেছে হয়তো বা এরকম কিছু একটা, বাট উনি সে আগের মানে মাইন্ডে নাই। তো এরকম ভাবে অনেকদিন থাকার পরে জ্বর, হ্যাঁ রীতিমতো মানে প্রচুর পরিমাণ জ্বর থাকে। একটা সময় যখন বাসা নিয়ে আসে, 1 মাস ছিল ময়মনসিংহ হসপিটালে। তো বাসা আসার পরে সে সিঙ্গেল সিমটমসে মারা যায়। বাসে আসার পরে 7-8 দিন পরে এরকম মারা যায়। আচ্ছা। পরে যখন তার লাশটা দাফন করা হয়, দাফন করার পর যখন কবর দেওয়া হয়, কবর দেওয়ার পর দেখলো যে তার বউ হচ্ছে এই যে কবর জিয়ারত এরকম কিছু একটা করতে যাইতো কিছুদিন পর পর এরকম। তো দেখলো যে 3-4 দিন পর আসল ভাই দেখলো কবর এক কোণা থেকে মানে কিছু মাটি খোঁড়া। সে অবশ্য এটা 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 আর কি আমলে নেয় না যে নিশ্চয় হয়তো বা কোনো কিছু ছালাইছে এরকম কিছু, বা কোনো কিছু হয়তো বা নাড়াটা রাখছে এমন কিছু জন্য হয়তো মাটি আলগা হয়ে গেছে। সে ওখানে কিছু মাটির টুকরে এনে আবার দিল। আবার আসল ভাই 2-3 দিন পর তার মা কবর জিয়ারত এরকম কিছু একটা করতে গেছে, দেখলো যে অনেকখানি মাটি মানে নাই ওখানে নাই, মানে যেটা আসলে এবার অনেক বড় একটা গর্ত, যেটা আসলে মানে একটু চোখটা যদি আমি ভালোভাবে গর্তের দিকে ভালোভাবে যদি ফোকাস দিই তাহলে দেখা যাবে যে লাশটাই নেই। সো এটা ওনার মা বুড়া মানুষ, তো উনি ওইভাবে আসলে চোখ ঠিক না। সো উনি তারপরে দেখে উনি সন্দেহ মনে হয়েছে যে নিশ্চয়ই ব্যাপারটা ঝাপটা। তো উনি আরো মানুষজনকে ডাকলো, দেখলো যে রাসেল ভাই ইন দ্য সেম টাইম, হ্যাঁ ইন দ্য সেম প্রবলেম, দেখলো যে না লাশটা সত্যিই নাই। রাসেল ভাই আসলে রিজন আমি আসলে এখনো খুঁজে পাই না যে এটার মানে কি, বা এটা কেন হইলো, বা এটা কি হওয়ার ছিল। আচ্ছা, এটাই আমার গল্প ছিল। থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে আপনার এই ঘটনাটি লিসনারদের ভালো লেগেছে। যেটা করব সেটা হচ্ছে এখন কিছু শুকুর রহমান মাসুক আমার সাথে আছেন, প্রথমে দ্য বেস্ট। নাইম ইসলাম হিমেল যেটা লিখেছেন, না সেটা ঠিক না, আমরা সবসময় ঘটনা বাছাই করে নেই, না হলে যে পরিমাণ ঘটনা আমাদের কাছে সব ঘটনায় আমরা পড়ে ফেলতাম। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মাশরাফি বিন দীপ, এবং তিনি 1 ঘন্টা মিস করে ফেলেছেন, যেটা তিনি আপসাইড। আমাদের সাথে রিশাদ খান আছেন, লাইট অফ করে তিনি শুনছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে আশিক আছেন, এবং আমাকে বলছেন যে একে তো যশোরের শীত, তার উপরে আবার ভূত এফএম, এবং তিনি এখন বাথরুমে যেতেও ভয় পাচ্ছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মারিয়া মিম, এবং তিনি আছেন বাড্ডা থেকে। ইমন খান রাব্বি হৃদয় আমাদের সঙ্গে আছেন, এবং তার বেশ ভয় লাগছে সেটা তিনি জানিয়েছেন। সুজাউল ইসলাম আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে। রবির ইসলাম রবি আছেন সিলেট থেকে। শোয়েব সারোয়ার আছেন নওগাঁ থেকে। আমাদের সঙ্গে আছেন রাজু আহমেদ রাজ, অনেক ভয় লাগছে তার কাছে। আমাদের সঙ্গে আছেন ফাহাদ আহমেদ রিমন, অ্যাপের ছবি আপলোড করেছেন, কুমিল্লা থেকে শুনছেন তিনি অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে আছেন তানভীর খান শুভ। যারা জানেন না যে অ্যাপ কিভাবে ডাউনলোড করতে হয় তাদেরকে বলি যে আপনি আপনার গুগল প্লে স্টোর, বা আপনি যদি আইফোন বা আইওএস ইউজার হন, তাহলে আপনার অ্যাপ স্টোরে গিয়ে আপনি শুধুমাত্র টাইপ যদি করেন যে রেডিও ফুর্তি, তাহলে আপনি আমাদের পার্পল কালারের এই অ্যাপটি দেখতে পারবেন, এবং সেখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন, এবং সেটা কানেক্ট করলেই ডিরেক্ট আমাদের শুনতে পারবেন। মোহাম্মদ মেহেদি আছেন আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ শাহজাহান, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি ফাহাদ প্রিন্স, তিনি 7 জন মিলে তারা অ্যাপ দিয়ে শুনছেন। এটা মজার ব্যাপার যে অ্যাপে সরাসরি আপনার কোনো হেডফোন লাগে না, সুতরাং আপনি জাস্ট চালু করে দিলেই স্পিকারেই শুনতে পারবেন। আমাদের সঙ্গে আছেন এমডি নাজমুল হাসান, এছাড়াও জীবন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই। তো এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে আরো একটা ইমেইলে চলে যাব, এবং সেই ইমেলটা পড়তে চাই আপনাদের জন্য। আশা করছি এই ইমেলটা আপনাদের ভালো লাগবে যেভাবে আছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তারপরও জিজ্ঞেস করলাম। আমি মাহফুজুর রহমান, আমি ভূত এফএমের শুরুর দিকের একজন লিসেনার। এ পর্যন্ত কয়েকটি এপিসোড বাদে সব এপিসোড আমি শুনেছি। বর্তমানে আমি মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ইউনিভার্সিটিতে ট্যুরিজম বিষয়ে পড়াশোনা করছি, যার ফলে আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না। কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। গত 5 সেপ্টেম্বর এবং
এর জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা। ঘটনাটি একটি কলোনি নিয়ে। গত সেপ্টেম্বরে আমি আর আমার মামাতো ভাই ওই কলোনির 13 নম্বর একটি ফ্ল্যাটে উঠি। ফ্ল্যাটটিতে একটি রুম, একটি বাথরুম, একটি হল রুম ছিল। তারা দুজনেই মালয়েশিয়ান ছিলেন এবং 2 রুমে থাকতেন তারা। পুরো ফ্ল্যাটটি অনেক পুরনো ছিল। আমরা দেখি দেয়ালের ছবিগুলো, ওখানে 1992 লেখা, এবং আমরা খেয়াল করি ফ্ল্যাটের সব আসবাবপত্রই অনেক আগের। আর ফ্ল্যাটের মালিক যিনি ছিলেন তিনি সবসময় লাইট বন্ধ করে রাখতেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই যে কেন লাইট সবসময় অফ করে রাখতো। আমরা আরো খেয়াল করি তাদেরকে আমরা শুধু রাত্রিবেলায় 1 বার কি 2 বার দেখতে পেতাম, তার বেশি দেখতে পাইনি কখনো। এভাবে 2 সপ্তাহ পার হয়ে যায়। এরপর শুরু হলো আসল ঘটনা। তাদের ব্যবহার অনেক খারাপ হতে থাকে। আমাদের সাথেও কোনো কারণ ছাড়াই অনেক খারাপ ব্যবহার করতে থাকেন তারা প্রতি রাতেই। আমরা কিছু বুঝে উঠতে পারছিলাম না তারা কেন এমন করছে। এভাবে 3 সপ্তাহ পার হয়ে যায়। আমরা তেমন পাত্তা দিলাম না, কিন্তু এরপর আমরা খেয়াল করি রাতে অনেক মানুষ ফ্ল্যাটে হাঁটাচলা করে, ছোট ছেলে থেকে। প্রথম কয়েক রাত ভাবলাম হয়তো তাদের কোনো রিলেটিভ আসছে, কিন্তু কয়েকদিন পরের পর শব্দ আরো বেশি হতে থাকে এবং আমরা যে রুমে থাকতাম সে রুমে ঘুমাতে পারতাম না। এমনি এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় এবং আমি আমার ভাইকে ডাকি। ও ও ওঠে এবং বলে, এত শব্দ কেন? তখন আমি ওকে বলি, চল বাইরে যাই এবং বাইরে যেয়ে বলে আসি যেন শব্দ না করে এত রাতে। কিন্তু রুম থেকে বের হয়ে আমাদের চোখ বড় হয়ে যায়। বের হতে দেখি কেউ নেই, শব্দ বন্ধ হয়ে যায়। আমরা কিছু বুঝে উঠতে পারি না কি হচ্ছে। পুরো হল রুমটায় শুধু অন্ধকার আর অন্ধকার। আমরা রুমে এসে তারপর আবার আর ঘুমোতে পারিনি। সকালে রাত হতেই আবার সিদ্ধান্ত নেই রুম ছেড়ে দেব এবং রুম খোঁজা শুরু করি। হয়ে যায়, রুম পাচ্ছি না। অন্যদিকে ফ্ল্যাটের মধ্যে শব্দ আরো বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় আমরা সারা রাত জেগে থাকতাম এবং অক্টোবরের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল। পরের সপ্তাহ রাতগুলো আরো ভয়াবহ হতে থাকে। আমাদের রুমের দরজায় অনেক জোরে লাথি মারার শব্দ পেতাম। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম আর থাকবো না এই ফ্ল্যাটে, যে কোনো ভাবে হোক চলে যাব। এর পরদিন সন্ধ্যা হবার আগেই আমরা সবকিছু গুছিয়ে এক বড় ভাইয়ের বাসায় চলে যাই। তারপরের দিন আমরা ম্যানেজমেন্টের কাছে জানতে চাই সমস্যার কথা, কিন্তু তাদের কথা শুনে আমরা আরো বেশি অবাক হয়ে যাই। তারা বলেন 13 নম্বর নামে কোনো ফ্ল্যাট বা ফ্লোর কিছুই নেই এই কলোনিতে এবং এমন কোনো মানুষও থাকে না। তবে এই 1.5 মাস আমরা কোথায় ছিলাম আর ওই 2 জন লোক বা কারা ছিল, আমি অনেক ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করেছি কিন্তু পাইনি। এই ছিল ঘটনা। জানি না কেমন লাগবে। এমন ঘটনা আর কারো জীবনে যেন না ঘটে। আমরা এখন ভালো আছি, এরপর আর কোনো সমস্যা হয়নি। কি অদ্ভুত ব্যাপার! এটা কি মেনে নেওয়া যায় আসলেও যে একটি বাড়িতে আপনি থাকবেন, সেই বাড়িতে যখন পরবর্তীতে আপনি খোঁজ নিতে যাবেন, সেই বাড়ি সম্পর্কে জানতে চাইবেন, তখন আপনাকে বলবেন যে এই ফ্ল্যাটে, এই অ্যাপার্টমেন্টে এরকম কোনো ফ্ল্যাটই নেই। এটা কি হতে পারে? এটা কতটা মানে আশ্চর্যজনক ব্যাপার। যিনি লিখছেন তিনি মানে এই ঘটনা ফেস করেছেন বলেই বলছেন। ঘটনা এরকম আছে যেগুলোর কোনো ক্লু খুঁজে পাওয়া যায় না, যেগুলো আমাদের ভাবলেও গা শিউরে উঠতে হয়। তেমন একটি Night. Yes, that night comes alive with গ্রামীণ ফোন। জান্নাতুল ফেরদৌস আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ইয়াসিরাত জাহান, এছাড়াও ফারিয়া জামান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি নাজমুল হোসেন, খুব ভয় লাগছে তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন নাইমু ইসলাম মৌ খান এবং তিনি শুনছেন
আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আর এফ হিমেল ফিল্ড, এবং তিনি শুনছেন পলাশ বাড়ি থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মেহেদি হাসান এবং তিনি এবং রাব্বি তারা শুনছেন আমাদেরকে। মাসুদ রানা আছেন, তৌফিকুর রহমান আছেন, শাকিল আহমেদ আছেন সাকিবুর ইসলাম সামি, এছাড়াও আছেন এমডি হাসিবুর রহমান আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, খান সাহেব আমাদের সঙ্গে আছেন, সাব্বির হোসেন সুমন, শাহজালাল রশিদ, রিশাদ, জুন্নুন, মারুফ আহমেদ সাগর। ভ্যান চালকের ঘটনাটি ভালো লেগেছে তার কাছে। আরিয়ান আহমেদ রাফিদ আমাদের সঙ্গে আছেন, তানভীর নারায়ণগঞ্জ থেকে অ্যাপ দিয়ে শুনছেন। এছাড়াও আছেন দেখতে পাচ্ছি এস কে বিজয় আমার সঙ্গে এই মুহূর্তে। আরো আছেন আফাদ রহমান বাবু। নন্দিতা দাসের অডিও ক্লিপটা খুবই ভালো লেগেছে তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন ডিপ্রাইভ রবিউল, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি বাবু, আছেন আফরিদি তুহিন, আমাদের সঙ্গে আছেন এমডি আশরাফুল নওমি, আমাদের সঙ্গে আছেন শেখ মাহবুব, নাইম খান, তাহমিদ মির্জা খান। হয় না। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিয়ান আহমেদ রাফিদের নাম পড়েছে এর আগে। সাদ আল নাহিয়ান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রকিবুল ইসলাম বনি, নাহিদ হাসান আমাদের সঙ্গে আছেন, জাকারিয়া অপু আমাদের সঙ্গে আছেন, সালমান খান হৃদয় আছেন আমাদের সঙ্গে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন শ্রাবণ, আমাদের সঙ্গে আছেন ফারাবি আহমেদ, বগুড়া থেকে শুনছেন তিনি, তাহমিনা হোসেন আমাদের সঙ্গে আছেন লাজিনা জাহান আছেন আমাদের সঙ্গে, এমডি মৃদুল সহ আরো অনেকে। তো এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আরো একটি ঘটনায় চলে যাব, এবং আমাদের সঙ্গে নতুন একজন অতিথি আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমি রুবাইদ রেজা। জি, হ্যালো লিসেনার্স, আমি রুবাইদ রেজা। আমি এসেছি মিরপুর 6 থেকে। জি। আমি আমার ঘটনায় চলে যাই সরাসরি। আসলে আমার ঘটনাটি ছিল যে আমার নানুর বাড়ি চাঁদপুর জেলার একটা অজপাড়া গায়ে, যেখানে চাঁদপুর জেলার একটু অজপাড়া গায়ে। গ্রামটা ছিল চাঁদপুর জেলা থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণ ভিতরে। So, আসলে আমার ঘটনাটা চাঁদপুর জেলা একটি জি, আমরা শুনেছি সেটা, তারপরে পড়েন ঘটনাটা। আমি ঘটনায় চলে যাই সরাসরি। নর্মালি যখন গ্রামের যে অবস্থাটা, ধানের যখন মৌসুম থাকে তখন ধান সিদ্ধ করার জন্য নর্মালি সবাই পাতা পুরানোর জন্য একটা সো একটা বাড়ির 4-5টা মেয়ে একসাথে পাতা কুড়ানোর জন্য নিতে চায়। আমি যে জায়গার ঘটনাটা বলতেছি ওই লোকেশনটা একটু ডিটেলসে বলি। লোকেশনটা নিয়ে যেতে, ওই গ্রামে একটা বাগান আছে, ছোট বনও বলা যেতে পারে। নর্মালি একটা বাগান থেকে অনেকটা বড় ছিল। নর্মালি একটু বড় ছিল, সেই জন্য ওটাকে ছোট বন বলা হতো। সো ওইখানকার লোকেরা যে কোনো কারণবশত ওই বনের নাম দেয় হাসির বাগান, এরকম একটা নাম দেয়। তো একটা বাড়ির কয়েকটা মেয়ে মিলে একসাথে ওই দিন চিন্তা করে যে ওই বনে যাবে পাতা কুড়াতে। তো ওরা 3-4টা মেয়ে একসাথে যায় ওই বনে পাতা কুড়ানোর জন্য। আমি যাওয়ার পরে এখানে পাতা কুড়াচ্ছে। তো ওই বনে ছিল অনেকগুলো তেঁতুল গাছ ছিল। তো ওরা পাতা কুড়াতে একবার ডিসাইড করে যে তেঁতুল পারবে। তো যেরকম চিন্তা ভাবনা ওইরকম ওরা পাতা কুড়ানো শেষ করে ঝুড়ি করে এক জায়গায় রেখে তারপর তেঁতুল কুড়াতে যায়। তেঁতুল কুড়াতে যাওয়ার পরে তেঁতুল কুড়াচ্ছে এই টাইমে যেটা হয়, তেঁতুল কুড়াতে একটা মেয়ে হঠাৎ ওদের ঝুড়ির দিকে ফলো করার পরে দেখে যে ওইখানে একজন মহিলাটা বসা এখানে। ও মহিলাটা কি করতেছে ও একটু দেখার জন্য সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে যাওয়ার পরে একটু সামনে আগানোর পরে দেখে যে মহিলাটা অন্যদিক ঘুরে একটা মৃত ছাগল সামনে পড়া, মৃত ছাগলের মাংস খাচ্ছে। এটা দেখে ও একটু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ওর যে সাথে ছিল ওদেরকে চিৎকার করে ডাক দেওয়ার সাথে সাথে ওই মহিলাটা একটু ঘুরে তাকানোর পরে আসলে যেটা হয় যে ওই মহিলাটার চেহারাটা এতটাই পরিমাণ বিভৎস ছিল, যেটা দেখার পরে ওরা ঠিক থাকতে পারে নাই। সবাই ছুঁইটা পালাতে থাকে, যে ওই বাগান থেকে বেরোয়ার ট্রাই করে। তোরা ছুঁইটা মেন রোডে চলে আসার পরে ওরা দেখতে পায় যে ওদের সাথে একটা মেয়ে ছিল। ওরা 5 জন ছিল, ওদের সাথে একটা মেয়ে মিসিং। ওরা 4 জন এখানে। আরেকটা মেয়েকে খুঁজতে যাবে, যে ওই সাহসটা আর ওদের হয় না। নেক্সট টাইম ওই বাগানের কাছে যাওয়ার সাহসটা আর হয় না। ওরা ব্যাগ চলে আসে বাড়িতে ব্যাগ চলে আসে। যে ওই মেয়ের গার্জিয়ান ছিল, তারপর ওদের যে গার্জিয়ান ছিল সবাইকে এরকম 4-5 জন লোককে বলে যে এরকম হয়েছিল এখানে।
দেন বলার পরে যে ওই মেয়েটাকে খুঁজে পাচ্ছি না আমরা, ও হয়তো বা এখানে ভয় থেকে গেছে। এটা বলার পরে ওই বাড়ির লোকজন ওই বাগানের কাছে আশেপাশে যা খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করার পরে দেখে বাগান থেকে একটু দূরে একটা ধানি জমি ছিল, ধানি জমি যে লেন থাকে পানি যাওয়ার, ওই লেনের মাঝখানে পড়ে আছে সেন্সলেস অবস্থায়। সেন্সলেস অবস্থায় পড়ে থাকার পরে ওকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর ওর সেন্স যখন ফিরেন যে ওইখানে তোমার কি হয়েছিল, তুমি সেন্সলেস কেন, ওকে জিজ্ঞেস করে। ওকে জিজ্ঞেস করার পরে ও বলে যে আমি একটা গাছের সাথে ভয় পাওয়ার পরে দৌড়ে চলে আসি, আমি পড়ে দেন আমার সেন্সলেস হয়ে যায়। তারপর নর্মালি আর কিছু হয় নাই। তার কয়েকদিন পরে যেটা হয় যে ওই মেয়েটার অ্যাক্টিভিটি যেরকম স্বাভাবিক ছিল, নর্মাল ছিল, যেরকম একটা সবার সাথে সচরাচর যেরকম বিহেভিয়ার ছিল, ওই বিহেভিয়ার গুলো টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছিল। ও কারোর সাথে কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো, কেউ জিজ্ঞেস করলে কিছু বলতো না, সবসময় মন মরা হয়, আর বিভিন্ন জায়গায় বসে থাকতো, যে জায়গায় থাকতো বসে একা একা কথা বলতো, একা একা হাসতো, কারোর সাথে নর্মালি কথা বলতো না। তো এই অ্যাক্টিভিটি গুলো মানে এতটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে যে ওর স্বাভাবিক আগে যেরকম ছিল তার তো একেবারে আলাদা হয়ে গেছে। কয়েকদিন এরকম ডে বাই ডে যাচ্ছে, এরকম ডে বাই ডে, হঠাৎ করে ওই মেয়েটা একদিন মিসিং। এটা বাসায় রাতে মেয়েটা ছিল, সবাই মিলে একসাথে ছিল ওর ফ্যামিলি সহ। রাতের বেলা যেটা হয়, পরের দিন সকালবেলা উঠে দেখে যে ওই মেয়েটা মিসিং, মেয়েটা নাই। তো সকাল থেকে খোঁজাখুঁজি করে ওই মেয়েটাকে, ওদের যত রিলেটিভ আছে আশেপাশে যে বাসাগুলা, ওর মেয়ের ফ্রেন্ডের যে বাসাগুলো ছিল ওইখানে খোঁজাখুঁজি করে, বাট কোথাও নাই, ওই মেয়ের কোনো খোঁজ খবর নাই। দিন শেষে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, বাট ওই মেয়েটার কোনো খোঁজ খবর নাই, আসার কোনো খবর নাই। এটা দেখে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। একটা কাজ করে, গ্রামে নর্মালি কেউ যখন নিখোঁজ হয় তখন দেখা গেছে যে মাইকিং করা হয়, বলা হয় যে এরকম, দেন এরকম পুরো এলাকাতে মাইকিং করে দেয়। আশেপাশে যে এরিয়াগুলো ছিল, এলাকার ভিতরে বাইরের যে এরিয়াগুলো ছিল সবগুলোতে মাইকিং করে দেওয়া হয় যে এরকম একটা মেয়ে হারিয়ে গেছে। ওর কোনো খোঁজ খবর নাই। প্রায় 1 উইক যাওয়ার পরে, 7 ডে যাওয়ার পরে হয় ওই মেয়েটা মানে একদিন দেখে যে বিকালের টাইমে একটা পুকুর পাড়ে, যে ওদের যে বাড়ির পুকুর পাড় ছিল যেখানে ও বসে থাকতো, ওই পুকুর পাড়ে বসা। তো ওকে জিজ্ঞেস করে যে তুমি কই ছিলা, তো ও বললো আমি তো এইখানেই, আমি তো এতক্ষণ এইখানেই ছিলাম। ও বলে যে তুমি এতদিন কই ছিলা, ও বললো আমি এইখানেই ছিলাম। জাস্ট এতটুকু বলার পরে ওকে নেক্সট টাইম কোশ্চেন করলো, ও বিরক্তি ফিল করে ও বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পর ওর যে অ্যাক্টিভিটি গুলা, তারপর ওর 7 ডেজ মানে মিসিং, দেন ও বলতে পারতেছে না, এসব জিনিসগুলো দেখা ওর ফ্যামিলি একটু সন্দেহ করে, যে চিন্তা করে যে হইতে পারে প্যারানর্মাল কিছু। এটা চিন্তা করে ওকে ওর যে এলাকার যে স্থানীয় কবিরাজ ছিল, একটা ভালো কবিরাজ ছিল, ওনার কাছে নিয়ে যায়। ওনার কাছে নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ বলে যে ওইখানে ওই বাগানে যে প্রবলেমটা হয়েছিল ওইখান থেকে ওই মেয়েটাকে কিছু স্প্রিং ওকে ধরছে বা ওর সাথে নিচ্ছে। আচ্ছা। তো বলি যে ওই মেয়েটা একটু সুন্দর ছিল, হুম। অনেকটা সুন্দর ছিল, ওর চুল টুল ওর সবকিছু অনেকটা সুন্দর ছিল মেয়েটা নর্মালি। তো ওকে বলে যে ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যাওয়ার জন্য। হুম। তো নিয়ে যাবে, মেয়েটার ফ্যামিলি ছিল গরিব, সেই জন্য সময় মতো নেওয়া হয় নাই। তার কয়েকটা দিন পরে, তার 7 ডে প্রায় 10-15 দিন চলে গেছে। 10-15 দিন চলে যাওয়ার পরে আবার আরেকদিন এরকম রাতের বেলা মিসিং, খুঁজে পাচ্ছে না। সেম কাহিনী, মাইকিং টাইকিং করে আশেপাশে খোঁজাখুঁজি করে। তারপরে প্রায় 13-14 দিন পরে আবার হঠাৎ ওই যে পুকুর ঘাটে বসা ছিল ওই পুকুর ঘাটে ব্যাক করছে। নর্মালি এখানে একদিন সন্ধ্যাবেলা দেখতে পাই এখানে বসা। তো আবার সেম কোশ্চেন করে, যেরকম বলে আমি কিছু জানি না, আমি এখানেই বসাচ্ছিলাম। ওই মেয়েটা নর্মালি বলছে যে আমি এখানেই বসাচ্ছিলাম, বাট এর ভিতরে দিয়া 13 ডেজ চলে গেছে। তারপর ওই মেয়েটাকে তার কয়েকদিন পরেই ওই মেয়েটাকে নিয়ে যায় যে কবিরাজের ঠিকানা দেয়, ওই কবিরাজের ঠিকানা মতো ওই কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে নিয়ে গেলে যেটা হয়, কবিরাজ বলে যে আপনারা যে টাইমটাতে আছেন বা যে সিচুয়েশনটাকে ওনাকে নিয়ে আসছেন এখানে, এই সিচুয়েশন লাস্ট স্টেজ। এখন আমার পক্ষে করার কিছু নাই, আমার পক্ষে পসিবল না ওকে সেভ করার মতো যে পজিশনটাও আছে। ওকে মানে যে নিয়ে যেত, যে স্পিরিটটা ব্যাড একটা স্পিরিট ছিল ওকে নিয়ে যেত। সো ওকে আর ছাড়বে না, ওকে নিয়ে যাবে, কোনোভাবে বাঁচানো পসিবল না। ওই কবিরাজ বলে যে ও যেভাবে এইভাবে যেরকম আছে ও নর্মালি এরকমই থাকবে, আর চেঞ্জ হবে না। সো আপনারা ওকে নিয়ে যান, যতদিন থাকবে এইভাবেই থাকবে। এটা বলার পরে আর কোনো করার কিছু নাই। অনেকবার তারপর অনেক জায়গা নিয়ে দেখছে, কোনো কিছুই করতে পারে না। তার কয়েকদিন পর ওই মেয়েটা নর্মালি সিক হয়ে যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছিল, অটোমেটিকলি শুকিয়ে যাচ্ছিল। তার যে চুলগুলা ছিল চুল পড়ে যাচ্ছিল, এরকম হতে একটা সময় ও মারা যায়। ওকে, আমার ঘটনা এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরে আপনার ঘটনায় চলে যাই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ তুফাত, ঢাকা মহাখালীতে থাকি। আসলে ভাই আমার যে ঘটনাটা, এটা আমার ফুফাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটা।
হুম হুম। তো উনি নাম বলতে নিষেধ করে, আমি নামটা বলছি না। উনি ঢাকার কাঁঠালবাগ থাকতেন। তো কাঁঠালবাগ থাকতেন, উনি একজন ছিলেন চেইন স্মোকার। তো যেদিনই ঘটনা, ওই দিন রাত আনুমানিক 1টা কি 1:30টার দিকে ওনার প্রচন্ড সিগারেট খাওয়ার নেশা ওঠে। তো উনি সিগারেট ছিল না বিদায় তিনি নিচে নেমে আসেন। তো নিচে নেমে এসে দেখেন যে যে নিচের যে দোকানগুলো, পান সিগারেটের দোকানগুলো, ওগুলো একটু খোলা নেই। রাতে 1:30টা বাজে, কোনটা খোলা থাকার কথা। তো তিনি করলেন কি, যে চিপা গলি আছে, বস্তির গলি আছে, ওই বস্তির গলি দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তিনি পান্থপথ এসে পৌঁছালেন। ওখানে এসে তিনি দেখলেন যে সিগারেটের দোকান খোলা। তো তিনি সিগারেট নিলেন, নিয়ে সিগারেট ধরলেন। সিগারেট ধরে আবার সেই যে পথ দিয়ে এসেছেন ওই পথ দিয়ে তিনি ব্যাক করছেন। যাওয়ার সময় তার হাতের বাঁ দিকে, হাতের ডান দিকে একটা ড্রেন পড়ে, ড্রেনের অপর দিকে কিছু আবর্জনা, বস্তির যে আবর্জনা। তো তিনি হঠাৎ শুনতে পান যে একটা বাচ্চা কান্না করছে। একটা বাচ্চা কান্না করছে, বাট উনি দেখছেন না যে বাচ্চাটা কোথায়। তিনি যেহেতু কান্না করছে, তিনি একটু এগিয়ে যাচ্ছেন। তিনি যত এগিয়ে যাচ্ছেন ততই কান্নাটা বাড়ছে। তো তিনি এগিয়ে যেতে যেতে হঠাৎ করে তিনি দেখলেন যে ড্রেনের ওই পারে, আবর্জনার কাছে ড্রেনের ওই পারে একটা 4 কি 5 বছরের একটা বাচ্চা বসে কান্না করছে। তো এক্সকিউজ মি, বস্তিরই কোনো বাচ্চা হবে। তো সেই জন্য হয়তো কোনো কারণে বেরিয়ে গেছে, সে হয়তো বাসা চিনছে না, যার কারণে যেতে পারছে না বা ড্রেনটা পের হতে পারছে না। উনি পার করে, তো তিনি বাচ্চার কাছে গেলেন। গিয়ে তখন সিগারেট টানছেন, তিনি বাচ্চার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবু তুমি কাঁদছো কেন, বা তোমার বাসার কথা ইত্যাদি। তো যাক, বাচ্চাটা তখনও অলরেডি কন্টিনিউ কেঁদেই চলছে। তো তিনি চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে, আমি ড্রেনটা পার করে দিই, দেখি ও যায় কি। তো রাসেল ভাই, উনি যখন বাচ্চাটাকে ড্রেনটা পার করবেন, 4-5 বছরের একটা বাচ্চা, আমরা ছোট বাচ্চাদের যেভাবে 2 হাতে ধরে উপর দিয়ে উঠিয়ে করি, ওইভাবে তিনি যখন করতে গেছেন, তখন তিনি ফিল করলেন যে বাচ্চাটা 4-5 বছরের, ঠিক আছে, কিন্তু তার ওজন হবে 60 থেকে 70 কেজি, একটু ওজন। তো যাক, রাসেল ভাই উনি আর কিছু মনে করলেন না, তিনি স্বাভাবিকভাবে এটা নিলেন, নিয়ে উনি বাচ্চাটাকে ড্রেন পার করে দিলেন। দিয়ে বাচ্চাটা দাঁড়িয়ে রইলো, তারপরে কাঁদছে। তারপরে তিনি বাচ্চাটাকে একটু আদর টাদর করলেন, করার পরে কিন্তু রাসেল ভাই ওখানে তত আলো ছিল না। যতটুকু আলো ছিল, ততটুকু একটা বাচ্চা বা শরীরে অভাবে যে আচ্ছা আলো আধারিতে যতটুকু বোঝায় ততটুকু বোঝায়। তো তিনি বাচ্চার ফেসটা দেখার জন্য তার মোবাইলটা বের করলেন। মোবাইলটা বের করে তিনি ফ্ল্যাশ লাইট জ্বালাবেন। ফ্ল্যাশ লাইট জ্বালানো গেছে ডিসপ্লে লাইটটা, ওটা জ্বালিয়ে, মোবাইল ডিসপ্লে লাইটটা জ্বালিয়ে যখন ওই বাচ্চাটার চেহারায় ধরলো রাসেল ভাই, উনি বললেন যে আমি এর চেয়ে কুৎসিত আর বিভৎস, মানে বিভৎস কুৎসিত আপনি চেহারা দেখি, মানে এটা বাদরের মতো, বাট এটা বাদর নয়, অন্যরকম একটা কিছু, হিংস্র প্রকৃতির। তিনি এটা দেখার পর রাসেল ভাই, তিনি আর সেখানে থাকতে পারলেন না, সিগারেট ফেলে কোনো রকম মোবাইলটা হাতে নিয়ে দিলেন একদম। তিনি কাঁঠালবাগ, তিনি 5 তলায় থাকেন, তিনি বললেন যে এক দৌড়ে একদম 5 তলার মধ্যে উঠে গেছি। উঠে ওই রাত্রে তিনি অসুস্থ হয়ে যান। রাসেল ভাই কখন পর্যন্ত রাসেল ভাই, এখানে একটা কথা বলে রাখি, উনি হচ্ছে তুলা রাশি। ইতিপূর্বে ওনার সাথে অনেক ঘটনাই ঘটেছে এবং উনি আমার সাথে শেয়ার করেছেন। শুধু আমি এটা, এমন আরেকটা ঘটনা ছিল যেটা আপনি বলতে নিষেধ করেছেন, ওই 2টা ঘটনার পারমিশন পেয়েছি, যার জন্য আপনার সাথে শেয়ার করলাম। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমি ওনার সাথে আরো যদি গল্প পাই, আমি আপনাদের সাথে শেয়ার করি। থ্যাংক ইউ সো মাচ। আমরা ঝটপট একটা বিরতিতে চলে যাই এবং বিরতির পর আবারও ফিরে আসি। লাস্ট একটা ইমেল দিয়ে শেষ করবো আজকের ভূত এফএম। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি 88 FM and ফুর্তি। Booth FM. The night comes alive with Raminfo. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। হাতে কিছুটা সময় আছে, তাই মনে করলাম যে একটা ইমেল পড়ে ফেলি। এবং এই ইমেলটাও খুবই অদ্ভুত একটা ইমেল। আপনারা অনেকেই ওয়েজা বোর্ড নিয়ে শুনতে চান এবং কিভাবে আত্মাকে ডাকা যায়, এই সমস্ত বিষয় নিয়ে। আমি বলবো যে বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার, বাট এই ঘটনাটা কেন যেন বিশ্বাস না করে কোনো উপায় নাই। কারণ শুধু শুধু একজন বলবেন না, একটু ডিফিকাল্ট ঘটনাটা পড়া। আপনারা একটু শুনবেন প্লিজ, মন দিয়ে। আমি জানি না এটাতে আমি আপনাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনো কিছু করতে বলবো না। আমি শুধু বলবো আপনার মতামতটা জানতে চাই, বা আপনাদের কারো কাছে এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা শুনতে। রাসেল ভাই, আমি আনাফ নিউ ইয়র্ক থেকে বলছি।
আমি জানি আপনি ভালো আছেন, কারণ আপনি ভালোর দলে থাকেন, তাই বললাম না কেমন আছেন। আমি একজন রেগুলার লিসেনার ভূত এফএমের। আমি 2010 থেকে এখন পর্যন্ত একজন লিসেনার। আজ যে স্টোরিটা আমি শেয়ার করব, এটা আমার একটা ফ্রেন্ডের সাথে ঘটা। কথা না বাড়িয়ে সরাসরি আমি কাহিনীতে চলে যাচ্ছি। বলে রাখা ভালো, আমরা হাই স্কুল স্টুডেন্ট এবং আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলটাও প্যারানরমাল ইনসিডেন্টস হতো। ফর সিকিউরিটি রিজন আমি ওই স্কুলের নাম বলবো না। স্টোরি শুরু করলাম। আমার যে ফ্রেন্ড ছিল ওর নাম সুতপা, এবং ও ওই স্টোরিটা আমাকে বলে এবং ওর সাথেই ঘটা। সুতপার আরো 3টি ফ্রেন্ড ছিল। ওরা মিলে একদিন প্ল্যান করে যে ওইজা বোর্ড পারফর্ম করবে। দিনটা তারিখটা ছিল 16th সেপ্টেম্বর 2016। বেসিক্যালি আমার স্টোরিটা ওই ওইজা বোর্ডকে কেন্দ্র করেই। ওরা প্ল্যান করলো যে ওরা আজকে পারফর্ম করবে, মানে 16th অফ সেপ্টেম্বর। টাইম ওরা ঠিক করলো রাত্রি বাজে তখন 10:39, কারণ এই আওয়ারটা হলো রাইজিং আওয়ার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস। তাই ওরা এটাই ঠিক করলো এবং পারফেক্ট টাইম হিসেবে ধরে নিল। ওরা একটা গ্রেভইয়ার্ডে পৌঁছলো। আমি সুতপা হয়ে বলছি। আমরা সেমেট্রিতে গেলাম। এটা ছিল নিউ ইয়র্কের কুইন্সের একটা জায়গা এবং জ্যামাইকা নামক একটা প্লেস। গ্রেভইয়ার্ডটা বেশ পুরনো, তাই আমরা ঠিক করলাম যে সবচেয়ে পুরনো গ্রেভইয়ার্ডটার কাছেই বসে আমরা ওই ওইজা বোর্ডটা পারফর্ম করব। তাই খুঁজতে খুঁজতে আমরা একটা গ্রেভইয়ার্ড পেলাম, যা ছিল 1894 একজনের কবর। আমরা ওইখানেই বসলাম এবং আমাদের বোর্ডটা রেডি করলাম। বলে রাখা ভালো যে ওইজা বোর্ডটা কেমন হয়, ফার্স্ট A to Z, তাই 2026 লেটার্স থাকে এবং সবাই জানে এটা সম্পর্কে, সুতরাং এটা আর বললাম না। এবং এখানে কিছু নাম্বার থাকে, 1 থেকে 10 নাম্বার পর্যন্ত থাকে এবং ইয়েস আর নো এই দুটো ওয়ার্ড থাকে। আমরা রীতিমতো আমাদের রিচুয়াল স্টার্ট করলাম। আমি, সুতপা, আকাশ, অ্যালেক্স আর জ্যাকসন, আমরা 4 বন্ধু মিলে একসাথে বসে শুরু করলাম। আমরা জানি ওইজা বোর্ড এমন একটা বোর্ড যা টেলিফোনের মতো কাজ করে স্পিরিচুয়াল রিলমে কথা বলার জন্য। তো অলসো ইট হ্যাজ সাম রুলস টু, যেমন পারফর্মিং যখন করবে, আপনি পারফর্ম করবেন, এই সময়টা যে কয়জন করবে তারা একসাথে হবে এবং একসাথে সবকিছু করবে। আদারওয়াইজ ওয়ান অফ দেম হ্যাজ টু ফেস আ সিরিয়াস প্রবলেম। সো 4 জন মিলে ওইজা বোর্ড রাউন্ডের ওপর হাত রাখলাম এবং বললাম, ইজ দেয়ার এনি স্পিরিট, সো দ্যাট উই ক্যান টক উইথ। কিছুক্ষণ পর ওয়েট করার পর রেসপন্স আসলো, মানে হাত সরে যায় বোর্ডের ওপরে, ইয়েস। এবং কিভাবে এটা হলো, ওইজা বোর্ডে একটা ট্রায়াঙ্গুলার শেপড গ্লাস থাকে এবং সেটা আপনারা অনেকেই জানেন। সুতরাং সেই ব্যাপারটাই ঘটতো এবং সেই ট্রায়াঙ্গুলার জিনিসটা নিয়ে গেল ইয়েস এর জায়গাটায়। এবং আমরা একে অপরকে বললাম যে তুই নাকি, মানে কেউ হাত, সবাই করে কি একই সাথে ওই ট্রায়াঙ্গুলার জিনিসটা শেপটা একটা গিটারের পিক্সের মতো, তো ওইটার উপরে হাত দিয়ে থাকে এবং একসাথে সবার হাত সরে যায়। তাই ওরা সন্দেহ করে বলছে তুই নাকি। তো সবাই বললো যে না। সো আমরা বললাম যে ডু ইউ হ্যাভ এনি নেম, ইফ সো হোয়াট ইজ ইট। স্পিরিট বলল কেলভিন ছিল তার নাম। আমরা বললাম যে হাউ ডিড ইউ ডাই। স্পিরিট বলল সুইসাইড। আমরা তখন প্রায় হুমড়ি খেয়ে পড়লাম এবং ওইজা বোর্ডের রুলস এর একটা হলো যে ইন দ্য মিডল অফ দ্য রিচুয়াল ইউ ক্যান টেক ইউর হ্যান্ড অফ দ্য ট্রায়াঙ্গুলার শেপড গ্লাস, যেটাকে আমি পিক্স বলছি। সো আমরা সেটা করতে পারলাম না। দেন আমরা বললাম যে ইফ ইটস রিয়েলি ইউ দেন শো আস অর গিভ আস a proof to see it is you. Then স্পিরিটটা ওর গ্রেভের নামে যে প্লেটটা আছে, এক বাড়িতে চিনি গুঁড়া করে, এক বাড়িতে মানে চিনি গুঁড়া করে, একদম গুঁড়া করে বিশাল একটা দমকা হাওয়া অনুভব করলো আমি সেই সময়, এবং সেই নামের জায়গাটা ওরকম গুঁড়া হয়ে যায়। সো আমাদের অবস্থা খারাপ। তখনই আমরা ওইজা বোর্ড লাস্ট রুলটা মেনশন করে বাই করে আমরা চলে আসলাম ওইখান থেকে। আমি জানি না আপনারা কতটুকু ট্রাস্ট করবেন, কারণ আমি নিজেও কেলভিনের গ্রেভটা দেখেছি এবং সুতপা যখন আমাকে সেটা দেখায় তখন রীতিমতো কাঁপছিল এবং আমি দেখেও থমকে গিয়ে যাই, কারণ আমি স্পিরিচুয়াল সমস্ত বিষয় খুবই অল্প বিশ্বাস করি। বাট সুতপা যা আমাকে সেদিন দেখায় তা দেখা
তা বলার বাইরে আমি দেখলাম যে ওই নেম প্লেটটার রীতিমতো ডিস্ট্রয়েড একটা অবস্থা, এবং মানে দেয়ার ওয়াজ এ মেসেজ যা কেলভিন বলে যায়, সে বলল যে আইল কিল দেম অল, এবং এটা পরে ব্লাড দিয়ে লেখা ছিল। তো সেই দিন থেকে আমি বিলিভ করা শুরু করলাম যে মানে কিছু একটা এক্সিস্ট করে, এবং এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন যদি আমার সাথে। তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন এবং ঠিকানা দিয়েছেন, ফেসবুক আইডিও দিয়েছেন, খান আনাস তার নাম, এবং এটাকে আপনার সার্চ দিয়ে তার সাথে কথাও বলতে পারেন চাইলে, ইফ ইউ ওয়ান্ট, ইফ ইউ ফিল লাইক যে আপনি কথা বলে আরো জিনিসটা শেয়ার হতে চান। বাট দিস ইজ দ্য স্টোরি, এবং আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আমি জানি না যে আপনাদের কাছে কেমন লেগেছে। ওই সাপোর্ট প্র্যাকটিস করে এইরকম একটা ঘটনা আমি এই প্রথম শুনলাম। তবে এটা আমি আবারও বলি যে বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার, বাট তিনি যেটা লিখেছেন আমি সেটাই পড়ে ফেলেছি এবং আপনাদের কাছে সেটাই উপস্থাপন করেছি, এন্ড দ্যাটস ইট। তো আজকের মতো এখানেই শেষ করতে চাই ভূত এফএম। তার আগে বলি যাওয়ার আগে যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, which is bhwtfm@radio.fm. অনেক অনেক মেসেজ, আমি চেষ্টা করছি মেসেজ যথাসম্ভব পড়ার, বাট সব মেসেজ তো পড়া সম্ভব হয় না, তাই পড়তে পারলাম না। বাট সারা সপ্তাহ জুড়ে এগুলো আমাদের সঙ্গে থাকবে, এবং আশা করছি যে এই মেসেজগুলো আমি পড়তে পারবো, এবং আপনাদের সাথে কথা হবে আবার আগামী সপ্তাহে। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম, এবং আগামী সপ্তাহ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।